শিবিরই একমাত্র সংগঠন বাংলাদেশে যেটা সত্যিকারের ছাত্রদের সংগঠন। ছাত্র জীবন শেষ তো শিবিরও শেষ। শিবিরে একজন আপনি কর্মী বা নেতা পাবেন না যার ছাত্রত্ব নাই। বাট ক্যাম্প হাতে শিবির শব্দটা উচ্চারণ করা হচ্ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার। অলমোস্ট সব ইউনিভার্সিটি সেম ঘটনাই। ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটির আশেপাশে টোটাল এরিয়া থেকেই এই চাঁদাবাজিটা হয় নীরবে। ইন্টারেস্টিং ইস্যু হলো যে নিচে গিয়ে দেখি লাল সবুজ বিভিন্ন রঙের বালতি, বালু, তার মধ্যে বোমা। মানে মিথ্যা হইতে 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 আমার মধ্যেও সেই মিথ্যার প্রভাব তৈরি। কিন্তু যে গুম হয়েছে তার তো ভাই সে মারা গেছে না, জীবিত আছে, তার ফ্যামিলি জানে না, তার বাচ্চারা জানে না, বাবা কখন বাসা ফিরবে। আপনি চিন্তা করতে পারেন যে এটি কত ভয়ঙ্কর ব্যাপার। মানে আমি মনে করি হত্যার চাইতে গুম আরো জঘন্য অপরাধ। আমেরিকা সেখানে একজন ব্যক্তি ছিলেন, একটা প্রতিষ্ঠান ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। আমরা কথা বলছি ঢাকা কথায়। আপনারা জানেন ঢাকা কথা আমরা কথা বলি সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, দর্শন, ধর্ম, নানা বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো রাজনীতি নিয়ে এবং রাজনীতির অন্ধকার নানা গলির কথা আমরা বলবো। গত একটি বৃহৎ সময়ে যে বাংলাদেশে যে একটি রাজনীতির অন্ধকার যুগ চলেছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেজন্য আমাদের সাথে একজন তরুণ রাজনৈতিক নেতা আছেন, তার সাথে আমরা কথা বলবো, তার কাছ থেকেই তার পরিচয় আমরা জেনে নেব। আমাদের সাথে আছেন রাকিব আনসারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনার পরিচয় আমি দিইনি, আমি বলেছি রাজনীতির অন্ধকার গলির কথা বলবো। সেক্ষেত্রে হচ্ছে আপনি কোন রাজনীতির অন্ধকারের গলি জানেন এই বাংলাদেশের? অ্যাকচুয়ালি আমি রাজনৈতিক নেতা কিনা জানি না, তবে রাজনৈতিক কর্মী। আর রাজনীতির অন্ধকারের জগতের খবর আমার কাছে নাই, কারণ আমি অন্ধকারের রাজনীতি করি না। আমরা আলোর রাজনীতি করি, মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য কাজ করি, অন্ধকার থেকে আলোর পথে পথ দেখাবার জন্য আমরা চেষ্টা করি। সো অন্ধকার জগতের খবর বলতে পারবো না আমি। আপনাদের এই যে আলোর যে যাত্রা, সে যাত্রা অন্ধকার যে গ্রাস করেছিল আপনার কাছ থেকে আমরা যতটুকু জেনেছি, সেই অন্ধকারটা কেমন ছিল? এখানে আসলে হয় কি, ধরেন আলো আলো সবসময় আলোকিত, আর অন্ধকার কিন্তু বিভিন্ন প্যাটার্নের থাকে। অন্ধকার জগৎ বলতে একটা মিনিং বোঝায়, আধার জগৎ বলতে একটা মিনিং বোঝায়। যদি আপনি বলেন যে অন্ধকার, ধরুন আমরা যদি বলি আইয়ামে জাহেলিয়াতের যুগ, মানে অন্ধকার জগতের কথা, বা জাহেলিয়াত অন্ধকার যুগ, তাহলে আমি বলবো যে বাংলাদেশেও একটা আইয়ামে জাহেলিয়াতের যুগ আমরা পার করেছে। সেটি হচ্ছে গত 16 বছর। গত 16 বছরে যে ফ্যাসিজম বাংলাদেশের ঘাড়ে আপনার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এবং সেই সময়টাকে আমি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারের যুগের সাথে তুলনা করতে পারি। কারণ ওই সময় যেমন মানুষের অধিকার ছিল না, গত 16 বছরেও বাংলাদেশে মানুষের অধিকার ছিল না। এবং বিশেষ করে যারা দেশপ্রেমিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অথবা জাতীয়তাবাদে বিশ্বাসী, তাদের আসলেই রাজনৈতিক অধিকার তো দূরের কথা, বাক স্বাধীনতা দূরের কথা, মানবিক স্বাধীনতায় ছিল না। এজ এ মানুষ হিসেবে বসবাস করার বা মানুষ হিসেবে ট্রিট করার, মানুষ হিসেবে তার অধিকার এস্টাবলিশ করার যেই ব্যাপারটা ছিল সেটি অনুপস্থিত ছিল। আপনি যে এই যে অনুভূতিটা যে কোন রকম নাগরিক যে মর্যাদা, রাজনৈতিক মর্যাদা কোনো কিছুই ছিল না, তা আপনি কোন দলের রাজনীতি করতেন বা কোথায় দায়িত্ব পালন করতে গিয়ে আপনি এক্স্যাক্টলি এই সমস্যার সম্মুখীন হলেন বা মুখোমুখি হলেন? অ্যাকচুয়ালি আমি ছাত্র জীবনে শুরু থেকেই বলা যায় যে আমি স্কুল লাইফ থেকেই ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। লম্বা কথা, সর্বশেষ বলা যায় আমি যখন 2005 এবং 6 সালে আমি ঢাকা জেলা দক্ষিণ ছাত্র শিবির শাখার সেক্রেটারি ছিলাম। 2007 এবং 8 সালে সভাপতি ছিলাম। 2009 আমি নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছিলাম, এবং সর্বশেষ
2010 সালে ছিলাম শিবিরের কেন্দ্রীয় HRD অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেছি এবং শিবির থেকে 2010 সালের 31শে ডিসেম্বর আমি বিদায় নিই। আচ্ছা, তারপরে হচ্ছে আওয়ামী লীগ এবং আপনি জানেন যে ছাত্র জীবন শেষ হয়ে গেলে শিবির করা যায় না। শিবিরই একমাত্র সংগঠন বাংলাদেশে যেটা সত্যিকারের ছাত্রদের সংগঠন। ছাত্র জীবন শেষ তো শিবিরও শেষ। শিবিরে একজন আপনি কর্মী বা নেতা পাবেন না যার ছাত্রত্ব নাই। এটি বাংলাদেশে আমার মনে হয় যে অন্য কোনো ছাত্র সংগঠন এই দাবি করতে পারবে না যে ছাত্রত্ব নাই, কিন্তু সে ছাত্র দলের বা ছাত্র লীগের বা ছাত্র মন্ত্রী, ছাত্র ইউনিয়নের, ছাত্র শিবির ইজ এ ইউনিক এক্সাম্পল। নট এ সিঙ্গেল পার্সন এরকম নাই যে তার ছাত্রত্ব নাই। শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সমর্থক পর্যন্ত ইচ অ্যান্ড এভরিবডি স্টুডেন্ট। আচ্ছা, তো আপনি যেই সময় কেন্দ্রে দায়িত্ব পালন করলেন তখন তো হচ্ছে আওয়ামী লীগ অলরেডি ক্ষমতায় চলে এসেছে এবং মোটা দাগে ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে, নানান রকম গ্রেফতার, হ্যারাসমেন্ট, অ্যারেস্ট, পলিটিক্যাল কেস শুরু হয়ে গেছে। তো ওই সময়টাতে আপনারা যারা ইয়াং লিডারশিপ ছিলেন তারা কি ধরনের ভয়ের ভিতরে ছিলেন বা কি ধরনের রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন? রাজনৈতিক নির্যাতনের ইতিহাসটা অনেক লম্বা আসলে। এটি বলতে গেলে মনে হয় যে অনেক সময় লাগবে। আমি যদি মোটা দাগে যদি বলি তাহলে আমি শিবির থেকে বিদায় নিয়ে 2010 সালে, 2009 যখন নারায়ণগঞ্জের সভাপতি ছিলাম, জেলা সভাপতি তখন, এবং 2008 যখন 4 দলীয় জোট এটা শেষ হয়, তখন কিন্তু আওয়ামী লীগের এই ভয়ঙ্কর রূপটা শুরু হয় নাই। আওয়ামী লীগ কিন্তু তখনও ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কিন্তু শুধু আওয়ামী লীগের একার দায় না। সাংবাদিক, তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আওয়ামী ঘরানার কিছু সকল প্রগতিশীল, এদের সকলের সম্মিলিত প্রয়াসের ভিত্তিতে কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছে। আমার মতে 2008, 9, 10 তখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই। তারা ধীরে ধীরে কিন্তু একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট হয়ে উঠেছে এবং এর দায় কিন্তু এরা এড়াতে পারে না। সো আমি বেসিক্যালি বলা যায় যে রাজনৈতিক হয়রানি আমার শুরু হয়েছে 2005 সাল থেকেই। আমি জগন্নাথ ইউনিভার্সিটি তখন 2005-এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র। আমি তখন সম্ভবত অনার্স। আপনি জানেন যে ওই সময় জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে এই টাইপটা 2005-এ জগন্নাথ ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও জগন্নাথ ইউনিভার্সিটি আপনার 100 বছরের ঐতিহ্যমণ্ডিত একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা মূলত আমাদের আন্দোলনের ফসলই ইউনিভার্সিটি। এবং ওই সময়ে 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, কিন্তু শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ সংস্কার মন্ত্রী ছিলেন। কিন্তু জগন্নাথে 2005 সালে আমরা যখন শিবিরের ওপেনিংটা হয়, আজকে যারা মানে শিবিরকে গুপ্ত হিসেবে পরিচয় করানোর জন্য যেভাবে কথা বলছে, এটি আসলে মানে এক ধরনের ব্লেমিং এবং এটি হাস্যকর। ধরেন এখন তো মানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, তারপরেও কিন্তু সব ক্যাম্পাসে শিবিরের সহাবস্থান তারা কিন্তু মেনে নিতে পারে নাই। এটি দীর্ঘদিন থেকে চলে আসা একটা বলা যায় যে ব্যাড প্র্যাকটিস বা ট্র্যাডিশনাল ব্যাড প্র্যাকটিস। জগন্নাথ ইউনিভার্সিটি যখন 2005-এ শিবির ওপেনিং হয়, তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমাদের সেলিমউদ্দিন ভাই। বর্তমানে উনি ঢাকা মহানগর উত্তরের আমির এবং সিলেটের একটা আসনের এমপি প্রার্থী। আমি তখন ঢাকা জেলা দক্ষিণের শিবিরের সেক্রেটারি, আর জগন্নাথের আমি ছাত্র। জগন্নাথের ক্যাম্পাসের আমি কোনো ওইভাবে দায়িত্বশীল না, আমি দায়িত্বশীল ঢাকা জেলা দক্ষিণ। যেহেতু ঢাকা জেলা দক্ষিণ বুড়িগঙ্গা ওই পার থেকে শুরু, আর জগন্নাথ বুড়িগঙ্গার এই পাশে, সো বুড়িগঙ্গা পার হলেই নদীর ওই পারে অনেক জগন্নাথের ছাত্ররা থাকে, ওই পারে অর্গানিক ভাবে আপনাদের সম্পর্ক। এক্স্যাক্টলি। এবং জগন্নাথ ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ছাত্রই মূলত ওই পারে থাকে, কারণ ওই পারে কষ্ট কম, ওখানে থাকার আবাসটা একটু ব্যয় কম থাকে, খাবারের খরচ একটু কম। আর জগন্নাথ আপনি জানেন যে হল নাই, তখন হল ছিল, হলের জন্য আমরা আন্দোলন করেছি। যাই হোক, কলেজ থেকে ইউনিভার্সিটি হয়েছে, সেটা মূলত আমাদের সময়কার আন্দোলন। এবং এই জন্য আমাদের 4 বছরের অনার্স করতে সময় লাগছে হচ্ছে প্রায় 8 বছর অলমোস্ট। সেই কারণে আমাদের ওই 2-3 বছর দেখা যাচ্ছে একই সেশনে চলে গেছে। তো 2005-এ আমরা ধরেন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে, যদিও আমি 2001-2 ব্যাচ। ওই সময় যেটা হইলো যে 4 দলীয় জোট ক্ষমতায়, তো ক্যাম্পাসে আমরা থাকবো, ছাত্রদলও থাকবে, শিবির থাকবে, ছাত্রলীগ থাকবে, স্বাভাবিক। কিন্তু শিবিরের প্রশ্নে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র মধ্যে ছাত্র ইউনিয়ন তারা ঐক্যবদ্ধ। শিবিরকে তারা স্পেস দেবে না।
শিবির তো তাদেরকে ধরেও নেয়, মারেও নেয়, কিছু না। শিবির তার মতো করে চলবে, তার পরিচয় নিয়ে চলবে শিবির। বাট ক্যাম্পাসে শিবির শব্দটা উচ্চারণ করা হচ্ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার। আমাদের সামনে পরীক্ষার হল থেকে আমাদের ভাইদেরকে তুলে নিয়ে গেছে। ইভেন তখন প্রক্টর ছিল জগন্নাথ ডক্টর কাজী আসাদুজ্জামান। এই আসাদুজ্জামানের রুমে সারাদিন একজন ছাত্রকে শিবির সন্দেহে নির্যাতন করে সন্ধ্যার পরে কোতলে থানায় হ্যান্ড ওভার করেছে। এই ছাত্রদল ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে সেটা করেছে। ওই ছাত্রের নামটা কি মনে আছে আপনার? এই মুহূর্তে আমি নাম ভুলে গেছি। এরকম অসংখ্য ঘটনা আছে, এখন থেকে কত বছর আগের ঘটনা, কিন্তু এরকম অনেক ভাইদের ঘটনা মনে আছে। এবং আমিও 2005-এর মারামারির যখন হয়, আমি আহত হই, আমার মাথায় 5টা শিলি তখন লাগে। এবং তখনকার দৈনিক পত্রিকা ইত্তেফাক, তারপরে ফিনান্সিয়াল এক্সপ্রেস সহ সকল দৈনিকই আমার ছবি সহ তখন সাক্ষাৎকার ছাপা হয়েছিল। তো হয়তো পত্রিকা ঘাটলে আমার সে সময়টা আর্টিকেলগুলো পাওয়া যাবে আর কি। তো যেটা হয়েছিল যে আমাদের একটা নীতি হলো যে আমরা শিবির কখনোই আগে আক্রমণ করে না, এটা শিবিরের নীতি। এবং ইসলাম এটা শেখায় যে তুমি আক্রান্ত হইলে তুমি তার প্রতিরোধ করবা, তখন তোমার নিজের সেলফ ডিফেন্স করা তোমার জন্য কিন্তু এটা বৈধ। তো জগন্নাথের তাহলে কি আপনারাও কি বড় ধরনের প্রতিরোধ করেছিলেন, নাকি শুধুমাত্র আপনারা? না, আমরা প্রতিরোধ করেছি। আমরা যখন আমাদের কেন্দ্রীয় সভাপতি সেলিমউদ্দিন ভাই বললেন যে ক্যাম্পাসে আমরা স্বাভাবিক রাজনীতির সঙ্গে আমরা থাকবো, সেখানে আমরা ওপেন থাকবো, যে শিবির এরা শিবির করে, শিবির একটা আমি জানি টেন্ট আছে বসার, ছাত্রলীগের টেন্ট, ছাত্র দলের টেন্ট, মসজিদ টেন্ট, এরকম টেন্ট থাকে। তো শিবির আমরা আমাদের টেন্ট ওরা ভেঙে ফেলছে। আমরা টেন্ট বানাইছিলাম কলা ভবনের যে এরিয়া, ওখানে আমতলায় ওরা কতবার টেন্ট ভাঙছে, এবং আমরা ওখানে বসতে পারতাম না, বসলে ওরা হামলা করতো। তো যেদিন হয় সেদিন দেখা গেল আমরা কমার্স ফ্যাকাল্টির নিচে আমি সহ আমার কিছু আমাদের ভাইয়েরা আর্টস ফ্যাকাল্টি এবং সায়েন্স ফ্যাকাল্টি মিলে আমরা মোরলেস 70-70-এর মতো হব। তো আমাদের ইচ্ছা ছিল যে একটা ছোট্ট মহড়া দিয়ে বা ছোট একটা মিছিল করে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে শান্তিপূর্ণভাবে আমরা চলে যাব। ক্যাম্পাসে মিছিল করার অধিকার সবারই আছে। আমরা একটা মিছিল করবো, আমরা তো ওকে হামলা করতে যাইনি। আমরা একটা মিছিল নিয়ে আমাদের প্ল্যান ছিল যে কমার্স ফ্যাকাল্টি থেকে মিছিল নিয়ে আমরা সায়েন্স ফ্যাকাল্টি ঘুরে আর্টস ফ্যাকাল্টি ঘুরে আমরা চলে যাব। ক্যাম্পাসটা খুব ছোট, সব মিলে 10 মিনিটের একটা মিছিল। আর এই ছোট্ট একটা মিছিল কিন্তু ওরা সহ্য করবে না। তো কেন সহ্য করবে না? সহ অবস্থানের রাজনীতি শিবিরই চায় যে সব পার্টি থাকবে, সব দল তার রাজনীতি কর্মকাণ্ড করবে, তার মতো করে করবে। কেন তুমি আরেকটা পার্টিকে হামলা করবে? কেন তুমি আরেকটা পার্টিকে উস্কানি দেবা? এটা তোমার রাইট নাই। কিন্তু শিবিরের প্রশ্নে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্রমতে, ছাত্র ইউনিয়ন তারা ঐক্যবদ্ধ, শিবিরকে স্পেস দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এর বেসিক ভেতরের রহস্য হলো একটা ইউনিভার্সিটি বেজ, আশেপাশের যে এরিয়াগুলো থাকে, এই সকল এরিয়ায় চাঁদাবাজি রাজত্ব তৈরি হয়। এবং আপনি জানেন যে পুরান ঢাকার জগন্নাথ ইউনিভার্সিটি ক্যাম্পাস আসে ইসলামপুর, এদিকে হচ্ছে আপনার পাটুয়াটুলি, চকমুগলটুলি থেকে শুরু করে এই পুরো এরিয়া হচ্ছে পাইকারি বিজনেসের একটা হাব। এবং এখানে বিশাল বড় বাণিজ্যিক এই পুরো এরিয়া থেকে কোটি কোটি টাকার চাঁদাবাজির বাণিজ্য আছে। এবং এই টাকাটা কিন্তু ছাত্র দল, ছাত্রলীগ এরা সবাই কিন্তু এই ভাগ বাটোয়ারা করেই চলে। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ করে, ছাত্র দলের কিন্তু তার সাইড বেনিফিশিয়ারি থাকে। বিএনপি আমলে ছাত্র দল করে, ছাত্রলীগ তার বেনিফিশিয়ারি। বাট শিবির যদি চাঁদাবাজি করে না এবং তারা এই সমস্ত অকারেন্সে ইনভলভ না বলে, শিবির যদি পাওয়ারে আসে তাহলে এই পুরো ইনকামটা বন্ধ হয়ে যাবে। তাহলে হচ্ছে এই যে ব্যবসায়ী এরিয়ার কথা বললেন, তো ব্যবসায়ীরা আসলে কেন ছাত্রদেরকে চাঁদা দেয়, এর কারণ কি? ব্যবসায়ীরা চাঁদা না দিলে তো ব্যবসা করতে পারবে না এখানে। কেন? এটা ধরেন এক ধরনের, এটা চাঁদাবাজির যে, এটা কিন্তু নতুন শুরু হয় না চাঁদাবাজি, এটা কিন্তু ঐতিহাসিক ভাবেই এই চাঁদার যে ধারাবাহিকতা এটা অক্ষুণ্ণ আছে। আচ্ছা। এবং ব্যবসায়ীরা নীরবে চাঁদা দিবে। আপনি দেখবেন ঢাকা কলেজের এই যে মারামারি, এই যে এই বাটার সিগন্যাল থেকে শুরু করে এই নিউ মার্কেট, এই এর মূল কারণ তো চাঁদাবাজি। প্রত্যেক দোকান থেকে ঢাকা কলেজের যখন যারা ক্ষমতায় থাকে তারা ওই টাকা নেয়। জগন্নাথ ইউনিভার্সিটি সেম, এবং অলমোস্ট সব ইউনিভার্সিটি সেম ঘটনাই। ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটির আশেপাশে টোটাল এরিয়া থেকেই এই চাঁদাবাজিটা হয় নীরবে। দোকান থেকে প্রতি মাসিক সিস্টেমে সেখান থেকে চাঁদা দেয়। চাঁদা না দিলে সে দোকানদারি করতে পারবে না, তার লাইফ রিস্ক থাকবে, তার দোকান ভাঙচুর হবে, তার দোকানে বলেও না, কেউ বলতে পারবে না। তো বললে তো সে সমস্যা। যদি কেউ বলে আমার দোকান থেকে যে অমুক ভাই তমুক ভাই চাঁদা নিচ্ছে, তাহলে তো সমস্যা, সে তো আর ওখানে দোকানদারি করতে পারবে না, লাস্ট আছে হিট হবে। এবং আপনি জানেন না যে
আমরা দেখি যে স্বাভাবিক মানুষ চলাফেরা করতেছে, বাট অনেক কিছু দেখা যায় না, যেটাকে বলা হয় যে মারেফাতের ছাই করছেন। তো শরীয়ত আপনি নামাজ পড়েন দেখতেছে মারেফতের ভেতরে, এগুলো মারেফতি কাজ। এই চাঁদাবাজিটা সামাজিক মারেফত, সামাজিক মারেফতি কাজ। এই থেকে আপনি প্রুভও করতে পারবেন না ঠিক মতো। যদিও ঢাকা ইউনিভার্সিটির শব্দ ওরা একটা খুব ডেঞ্জারাস কাজ করছে, এটা কিন্তু লাইফ রিস্ক কাজ। এটা যে ডাকসু যেটা করলো, সো এটা তো আসলে মানে অনেক বড় ধরনের সাহসিকতার কাজ। তখন চাঁদাবাজি যদি আপনি প্রকাশ করেন যে এখানে হচ্ছে, তো আপনি দেখবেন যে কোথায়, আপনি জানেন যে এটা ডেঞ্জারাস এরিয়া। বুড়িগঙ্গায় কত মানুষের লাশ চলে গেছে, তার খবর কি কেউ রাখে? কে কার খবর রাখে? আজকে মিডিয়াতে পত্রিকাতে যে হত্যাযজ্ঞের খবর আসে, এর কয়েক গুণ বেশি হত্যাকাণ্ড মফস্বলে বিভিন্ন জায়গায় হয়ে ওঠে। রিসেন্ট আমি বলি, এই কয়েকদিন আগের ঘটনা, আপনাদের এলাকায় বিএনপির এক নেতা খুন হইল হারুন মাস্টার নামে, বাট সেটা মেইন স্ট্রিম মিডিয়াতে তো আসে নাই, লোকাল পত্রপত্রিকা আসছে, তারপরে গিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে আসে। একটা নেতা হত্যা হয়েছে, তার কোনো খবর আসে নাই। এটা কোন এলাকায়? দোহারে আচ্ছা, আপনাদের হারুন মাস্টার নামে একজন বিএনপি নেতা, উনি সম্ভবত অনেক অভিজ্ঞ এবং পুরনো নেতা, অনেক পুরনো, এবং উনি চেয়ারম্যানও ছিলেন 30-40 বছর ধরে বিএনপি করেন। তো বাট সেটা তো মিডিয়াতে ওইভাবে আসে নাই। পরে লোকাল মিডিয়া লেখালেখি করার পরে হয়তো জাতীয় ন্যাশনাল মিডিয়াতে আসছে। তাহলে এই হত্যাকাণ্ড কি আপনি মনে করেন যে এই এই সামাজিক যে এই হত্যাকাণ্ড নেপথ্য কিন্তু এই সিন্ডিকেট বিজনেস, এগুলোর এটার সাথে জড়িত। এটা ডিটেইলে তো যারা ইনভেস্টিগেট করছেন তারা বলতে পারবেন। আমরা এজ এ সাধারণ পিপল হিসেবে যেটা জানি যে এটার সাথে ওই আপনার কিন্তু সেটা জড়িত, এবং পলিটিক্যাল এই পদে বা রেশে এই সামথিং থাকতে পারে। আই এম নট শিওর, এটা নিয়ে আমার আসলে জানা নাই, আমি এটা নিয়ে বলতে। ডিসপিউটটা মেইনলি হচ্ছে ওয়েলথ এন্ড বেনিফিটস, এই সমস্ত। এক্স্যাক্টলি। এবং আরেকজন নেতার হত্যাকাণ্ড হইল আমাদের দোহারে, সেটা হচ্ছে মেঘলা ঝনকির এই এরিয়াতে, এবং দিনে দুপুরে তার কুপিয়ে হত্যা করা হয়। এটা মূলধারার মিডিয়াতে আসে নাই। না, কুপিয়ে হত্যা করা হয়। আমি তখন কানাডায়, আমার কাছে ফুটেজ আসলো, কোন একজন সাংবাদিক আমাকে পাঠালো, ভাই এই ঘটনা। তা আমি বললাম, এটা তোমার মিডিয়াতে পাঠাও। বললো যে মিডিয়াতে পাঠাতে আসছে না। কোথায় যেন একটা অদৃশ্য শক্তি আছে, যে শক্তির বলে মিডিয়াগুলো এই খবর প্রকাশ পায় না। এখন যেটা হয়েছে, আমি তো মিডিয়াকে আর কি বলবো, ফেসবুকে কোনো কিছু ভাইরাল না হইলে এটা তো মিডিয়াতে আসেই না। এটা তো সাংবাদিকতার সাংবাদিকতা হচ্ছে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে। স্থানীয় সকল আমি যখন ফুটেজ দেখলাম যে তার যে শিলিগুলো মাথার মধ্যে হয়েছে, আমি তখন ওই সাংবাদিককে বললাম, উনি আমার খুব ক্লোজ পরিচিত, আমাদের এক বেস্ট জুনিয়র আর কি। আমি বললাম যে ভাই, এই লোকের যে ফুটেজ আমি দেখলাম, উনি বাঁচবে না। বলে উনি আইসিইউতে আছে, উনি বাঁচবে না, ওনার বাঁচার সম্ভাবনা নাই। এবং উনি দেখলে ফুটেজ, আমি ক্যানাডা বসে ফুটেজ দেখে দেখলাম যে যেভাবে শিলিটা দেখলাম মাথায়, তার বাঁচার কথা না, যদি গড গিফটেড বিরাকল কিছু না হয়। এবং উনি কিন্তু আইসিইউতে মারা যায়। এবং সেটাও কিন্তু উনিও বিএনপির সমর্থিত লোক, এবং যারা মারছে তারাও বিএনপি সমর্থিত লোক। এটা প্রকাশ্য কোপাকুপির ঘটনা আর কি, জায়গা জমির বিরোধ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আর কি। এই ঘটনাটাও কিন্তু মিডিয়াতে আসে নাই, অথচ ঢাকার খুব কাছে কিন্তু। এই যে সারা দেশে কিন্তু এরকম অসংখ্য ঘটনা আছে ঘটছে, যেগুলো মিডিয়াতে আসছে না, যে ডাটা বেজ তার নাই। আচ্ছা, এখানে কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে আপনি কানাডায় থাকেন। বাংলাদেশ থেকে আপনি কানাডাতে কখন গেলেন এবং কানাডায় কেন যেতে হলো আপনাকে? সেটাও একটা লম্বা ইতিহাস, আমরা একটু ছোট করে শুনি। অ্যাকচুয়ালি আমি 2013 সালে প্রথমে অ্যারেস্ট হই। তখন কিন্তু আমি শিবির আমি আগে বলছি, শিবির থেকে বেরিয়ে 2010-এ। 2011 থেকে আমি আসলে ওইভাবে জামাতের কোনো পদবীর সাথে আমি ছিলাম না, কারণ আমি যদি বিজনেসে ইনভলভ হয়ে গেলাম, বিজনেসে ইনভলভ হয়ে যাওয়ার কারণে, সঙ্গত কারণে আমি জামাতে সক্রিয় হতে পারি নাই, কিন্তু ছিলাম সবার সাথে। তো 2013 সালে আমি প্রথম অ্যারেস্ট হওয়ার ঘটনাটা একটু বলি। এখান থেকে একটা মিডিয়া গেমিং আমি প্রকাশ করব আজকে, যে মিডিয়া কিভাবে আমাদেরকে ফ্যাসিস্ট তৈরি করতে, হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে, মিডিয়াও তার জন্য দায়, মিডিয়ায় দায় এড়াতে পারে না। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমার লাইফের যেটা বাস্তব ঘটনা ঘটছে,
2013 সালে আমি তখন আমার জগন্নাথ থেকে মাস্টার্স শেষ হয়েছে, অ্যাকাউন্টিং মাস্টার্স। দেন আমি আবার নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম এলএলবি করার জন্য। আমি ওখান থেকে আবার এলএলবি তে আমার গ্রাজুয়েশন শেষ করি। তো তখন 13 সালে আমি নর্দার্নে, কিন্তু আমি তখন আমি যদি ব্যবসা করি আবার আমি ওখানে পড়াশোনাও করি। আমার চিন্তা ছিল যে আমি পড়াশোনা অনেকদিন পর্যন্ত করব, কন্টিনিউ করব। এটার প্রতি আমার একটা ইচ্ছে ছিল যে আমি ব্যবসা করলেও আমি পড়াশোনা চালিয়ে করবো। তো সেই কারণে আমি কর্মজীবনে গেলেও কিন্তু আমি নর্দার্নে ভর্তি হই। শিবির থেকে বিদায় নেওয়ার পরেই নর্দার্নে ভর্তি হই এবং আমি ওখানে এলএলবি তে গ্রাজুয়েশন করলাম। ওই দিন আমার ক্লাস ছিল এবং তার আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার এই হাতটা ভাঙে, ডান হাত আমার ব্যান্ডেজ করা ছিল। আমাদের তৎকালীন সময় শিবিরের অফিস সম্পাদক ছিলেন নিজামুল হক নাইম ভাই। উনি বর্তমান অন্য একটা পার্টিতে যোগ দিয়েছেন এবং এই 11 দলীয় জোটের ভোলা 3-এর মেবি লালমোহন এই আসরে উনি এমপি প্রার্থী ইলেকশন করে। উনি তখন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ছিলেন। তো আপনারা জানেন যে আমাদের আরেক ফ্রেন্ড সার্কেলে একজন জাফর ফিরোজ, ও খুব ভালো ফিল্ম মেকার এবং সে ইন্ডিয়া থেকে ফিল্মের উপরে পড়াশোনা করে আসছে এবং খুব স্মার্ট একটা ছেলে। সে একটা সিনেমা তৈরি করলো হচ্ছে দূরবীন। তা আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা মূল পলিটিক্যাল পার্টিতে কাজ না করেও আমরা কালচারালি কাজটা করতে পারি। কালচারাল কিছু কাজ আমাদের করার প্ল্যান ছিল যে আমরা কালচারাল কাজটা করি। যেহেতু বাংলাদেশে ভারতীয় যে আগ্রাসন, তার একটা কিন্তু কালচারাল আগ্রাসন। সো ভারত তো আর এই দেশে দখল করে নাই, মানে ফিজিক্যালি দখল করে নাই, বাট তারা মেন্টালি, সাইকোলজিক্যালি, কালচারালি দেশ দখল করে রাখছে, স্টিল না দখল করে আছে। আমি মনে করি সাংস্কৃতিক আধিপত্য যেটাকে বলে, সাংস্কৃতিক আধিপত্যবাদের ভেতরে কালচারালি সেটাকে বলে। কালচারালি এখনো বাংলাদেশ ভারতের ভেতরই আছে। ভৌগোলিক ভাবে বাইরে থাকলেও কালচারালি ভেতরে আছে। কালচারাল কলোনি, এক্স্যাক্টলি কালচারাল কলোনি। তো এইটা থেকে বাংলাদেশ এখনো বের হতে পারে না। তার মধ্যে একটা জিনিস ছিল যে, এবং আলহামদুলিল্লাহ আমি হাদির প্রতি আমি এত বেশি মানে আমি হাদির প্রসঙ্গটা আমি চলে আসলো কথা প্রসঙ্গে। হাদি যে কাজটা শুরু করেছিল যে কালচারাল ফ্যাসিজম, এটার বিরুদ্ধে সে কিন্তু জুলাই পরে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টি খুলছে, অনেক পার্টি আত্মপ্রকাশ করছে, সবাই পলিটিক্সে কাজ করছে। কিন্তু আমাদের সমস্যা কিন্তু পলিটিক্স না, মূল সমস্যা কিন্তু পলিটিক্সকে যেটা কন্ট্রোল করে সেটা কালচার। তো কালচার ইজ এ পার্ট, ইজ এ পলিটিক্স। হাদি কিন্তু সেই গোড়ায় হাত দিছিল এবং সে কিন্তু ইনকিলাব মঞ্চ যেটা করলো, এটা আমি অবাক হয়েছি যে সে প্রথম আমি ভাবলাম যে এটা আসলে কি করছে সে, মানে তার কাছে আমি নিজেই কিন্তু এই সাথে আসলে কি করে। তো পরে দেখলাম যে সে যে জায়গায় হাত দিছে এটা হচ্ছে বিশাল বড় কাজ। এটা পলিটিক্যাল পার্টি এটা এই কাজ করতে পারবে না, এটা পলিটিক্যাল পার্টির মাদার বলা যায়। কালচার হচ্ছে পলিটিক্সের কালচার সবকিছুরই মাদার। একটা জাতি টোটাল আচার আচরণ, ওঠা বসা, তার সবকিছু কালচার। আমাদের সমাজের সমস্যাটা আসলে এইখানে না, সমস্যাটা আরো ভেতরে নিগুড়ে। সেইটা হচ্ছে কালচার, মানে সংস্কৃতি। হাদি ওইখানে হাত দিছে। সো ইজ ভেরি ব্রিলিয়ান্ট। মানে তার এই স্মার্ট মুভটা, মানে আমি সত্যি অবাক হয়েছি যে ছেলেটা এই পরিমাণ ব্রিলিয়ান্ট। এবং হি ওয়াজ ভেরি ইয়াং। আমাদের এবং আমরা যেটা মানে ডিকেডস অফ ডিকেডস পালন করছি, ধারণ করছি, যেটার অভাব ফিল আপনি দেখবেন যে মৌলানা মওদুদের একটা বই আছে, মওদুদের কথা বলে অনেকের গা চুলকায়, আমাকে যায় আসে না। ইসলামী সংস্কৃতি মর্মকথা, এই বইটা যদি কেউ পড়ে, আপনি পড়ছেন না, আমি পড়ছি। ইসলামী সংস্কৃতি মর্মকথা বলে আপনি বলবেন যে সংস্কৃতি আসলে কি। আমরা মনে করি নাচ গান, কবিতা আবৃত্তি, এই বাদ্য, এগুলি নো, এটা সংস্কৃতির একটা ছোট্ট পার্ট মাত্র। সংস্কৃতি হোল একটা পুরো সমাজ এর সবকিছু সংস্কৃতির ভেতরে। মেইনস্ট্রিম কালচারাল অনুভূতিটা তো এটা হচ্ছে পারফর্মিং আর্টস, এন্ড আউটসাইড অফ পারফর্মিং আর্টস হাদি যে কাজটা শুরু করেছিল, এবং যারা আসলে আমাদের দেশে যে কালচারাল আধিপত্যকে ধরে রেখেছে তারা তো বুঝতে পারছে যে সে কি করছে, তাদের কাছে কিন্তু খবর আছে। তাকে যে সরার দিছে এটা শুধু পলিটিক্যাল ইস্যু না, কিন্তু অনেক কিছু এর মধ্যে ইনভলভ আছে। তো আমি যে অ্যারেস্ট হলাম 2013 সালে কিভাবে, তখন জাফর ফিরোজ একটা মুভি বের করলো দূরবীন। তো এরপর থেকে যেহেতু জাফর ফিরোজ, আমরা জগন্নাথের ছাত্র, নাইম ভাই জগন্নাথের ছাত্র, তো আমাদের মধ্যে একটা ইন্টারনাল মানে যোগাযোগ ছিল, বোঝাপড়া থাকতো, টিউনটা হইতো
এবং আমি যেহেতু কালচারাল লাইনের লোক, আমি যেহেতু গান গাই বা আবৃত্তি করি, আমি ছোটবেলা থেকে কালচারাল পলিটিক্যাল লিডার হইলো আমার মধ্যে কালচার মানে কালচারাল অ্যাক্টিভিটিস আমার মধ্যে আছে। আমি এখনো গান গাই বা আবৃত্তি করি বা এরকম আর কি, কবিতা পড়তে পছন্দ করে খুব। কবিতা পড়তে পছন্দ করি। সো আমাদের একটা ছিল যে বাংলাদেশে মানে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বা ইসলামী মূল্যবোধ সম্পন্ন সিনেমা হওয়া দরকার, নাটক হওয়া দরকার। যদিও এটি আপনার কিছু এক শ্রেণীর আলেমুলামা বা হুজুর যারা ডেকে নাজায়েজ বলে বা এটা ডিফারেন্ট, আমি ওই ফতোয়ার ভিতর কামে যাব না। বাট আমি যেটা মনে করি যে আপনাকে যাদেরকে হারাম বলে মানে চলমান সংস্কৃতির অল্টারনেটিভ বেটার কিছু আসা উচিত। বেটার কিছু দিতে হবে। আপনি তো ইরানের মুভি দেখবেন বা অন্যান্য মুভি, এখন যা কিছু মুভি আছে, তো আমাদের একটা চিন্তা ছিল যে এইটাকে করা। তো ওইটার একটা উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হইলাম। আপনার জাফর ফিরোজের অফিস ছিল হচ্ছে মৌচাকে, যে নতুন কোনো একটা মুভি কিভাবে আনা যায় এবং একটা মুভি তৈরি করার জন্য তো আসলে ফান্ডিং দরকার, বা কিভাবে আমরা কি, ওইটার একটা প্ল্যান নিয়ে আমাদের মিটিংটা ছিল। ওটা কোনো পলিটিক্যাল মিটিংও ছিল না এক্স্যাক্টলি। কিন্তু আনফর্চুনেটলি যেটা হইলো, আমি নাইমবারে বললাম যে আমার তো ইউনিভার্সিটি ক্লাস আছে, তাহলে আমি ওই মিটিংটা শেষ করে ক্লাসে যাব। তো আমার ড্রাইভারকে বললাম যে আমি তো তখন গাড়ি পার্কিং করে ড্রাইভারকে বললাম যে তখন তো আসলে ভালো না পরিস্থিতি, যে তুমি একটু নজর রাখো। আমি উঠে নাইম ভাইরে বললাম যে নাইম ভাই সম্ভবত পরের দিন হরতাল বা এরকম একটা কর্মসূচি ছিল। আমি তো বললাম নাইম ভাই যে তো আপনি তো এখনো শিবিরে আছেন এবং শিবিরের অফিস সম্ভবত কেন্দ্রীয়, সো আপনার ব্যাপারে তো নিশ্চয়ই কিছু না কিছু, আমরা এখন শিবির করে আমাদের হয়তো গোয়েন্দা যেতে আমরা নাই, বাট আপনি আছেন, বাইরের লোক রাখেন। আমরা তখন মিটিং করতাম, কোনো একটা মিটিং, যে মিটিং হোক, ঘরোয়া মিটিং করতে, বিয়ে আলাপ করতে গেলে মনে করে এটা মানে গোপন মানে এমন একটা অবস্থা হয়েছে যে নিজের বাসায়ও 5 জন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া যায় না, যে গোপন মিটিং করতেছে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু আমরা পার করছি। আমি বারে বললাম যে ভাই আপনি গলির ওই মাথায় আর ওই মাথায় 2টা ছেলে রাখেন, যাতে পুলিশ ঢুকে গেল বলে যে রাখেন। তো আপনি এত জাফর ফিরোজ তখন আসেনি, ও বাইরে, ও আসলে ওর অফিসের পিয়ন বা করে আমরা রাখবো। তো জাফর ফিরোজ আমরা মনে হয় তখন হাসেন আর বসলাম, আর জাফর ফিরোজ আসছে, সব মিলে 40 মিনিট বা 45 মিনিট এর মধ্যে পুলিশ চলে আসছে। পুলিশ বলতে দিবি মানে সাদা পোশাকে। আমরা আমি দেখেই বুঝছি যে এটা ঠিক ঠিক না, ভাই কাজ হয়ে গেছে, পুলিশ ঢুকছে। কই পুলিশ? আমি যে লোক তো পুলিশ। তখন কেউ কিন্তু বুঝছে না যে পুলিশ, বাট আমার চোখ আবার একটু সমস্যা, আমি মানে দেখলে বুঝতে পারি অ্যাটিটিউড যে অ্যাকচুয়ালি সে কি বলতে চাচ্ছে বা সে আসলে কি উদ্দেশ্যে আসছে। তার চোখ বলতেছে যে সে পুলিশ। প্রথমে একজন ঢুকলে, পরে দেখলাম যে হুড়মুড় করে কিছুক্ষণের মধ্যে আরো লোকজন চলে আসলে, আমাদের বললো আমাদের সবাইকে অ্যারেস্ট করে ফেললো। তো আমার তো হাত ভাঙা। তো কি হইলো, নিচে আমার গাড়ির ড্রাইভারকে ওখান থেকে তুলে নিয়ে আসছে। তো কি হলো, ওই অফিসে আমরা কয়েকজন ছিলাম 5-6, তার মধ্যে আমার অফিসের পিয়ন, আমার গাড়ির ড্রাইভার, এই জাফর ফিরোজের ওই যে যারা ওই যে একটা প্রেসের লোক কাগজ দিতে আসছে, অন্য একটা প্রেসে, ও তো কাগজের ওই ছেলেটাকে পর্যন্ত ধরছে। টোটাল 12 জন। জাফর ফিরোজ ভাই অনুবাদের কাজও লেখালেখি করতেন। তো ওই সহ 12 জন। আমার গাড়িও ওই অ্যারেস্ট করে থানায় কিন্তু নিয়ে গেল। তো 12 জনকে নিয়ে এখন যেটা হইলো, আমি যে বিষয়টা আনলাম, ইন্টারেস্টিং ইস্যু হলো যে নিচে গিয়ে দেখি যে লাল সবুজ বিভিন্ন রঙের বালতি, বালু, তার মধ্যে বোমা, লাল রঙের কষ্টে পেঁচানো বোমা। এবং দেখি যে উইদিন শর্ট টাইম, মানে তবলে তো 10 থেকে 15 মিনিটের ব্যাপার আর কি, আমাদের সব মোবাইল সিজ করলো। আমাদের নিচে নামালো, দোতলা থেকে নিচে নামে দেখি যেখানে চ্যানেল আই, এটিএন বাংলা চ্যানেল, এটিএন নিউজ, সব ক্যামেরা অন, আর আমাদেরকে হ্যান্ডকাপ পরায় ধারা করে রাখছে। তা বললাম যে হোয়াট ইজ দিস? আমি পুলিশকে বললাম যে এগুলা কি? আমার এক পিছন থেকে এইখানে একজন গোতারে বসে থাকে, আপনি বেশি কথা বলেন, চুপ থাকেন, কোনো কথা হবে না, নো সাউন্ড। আমাদেরকে কিন্তু কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করলো না, কোনো কিছু জিজ্ঞেস করলো না, শুধু তারা এই ভিডিও করলো। এবং পরে জানলাম যে পৃথিবীর স্কলে নিউজ হচ্ছে যে শিবিরের দুর্ধর্ষ ক্যাডার এই বোমা সহ এই গ্রেফতার। এবং এটা এডিসি মেহেদির কথা আপনাদের মনে হয়, সময় ঢাকা শহরের আতঙ্ক, এডিসি মেহেদি ক্র্যাক ছিল, সে এই অপারেশন পরিচালনা করছে, এটা আমরা পরে জানতে পারছি আর কি। তো আমরা সবাই তো পুরো মানে হয়ে গেছে, পুরো মানে আসমান থেকে পড়লে যে কি হইতেছে এগুলো।
আগে দেখতাম যে টিভি স্ক্রলে যে এরকম বোমা সহ গ্রেফতার বা এগুলো মনে হয়তো হইতেও পারে, মানে নিজের মধ্যে এত বেশি মিথ্যা শুনতে শুনতে নিজের মধ্যে ধারণা হয়েছে যে মনে হয় আমরা শিবির করি না, এগুলো হয়তো অন্য শিবির করতেও পারে। এই সন্দেহ নিজের মধ্যে তৈরি হয়েছিল আমার। আমি একজন শিবিরের জেলা বা কেন্দ্রীয় নেতা হওয়ার পর আমার মধ্যে তৈরি হয়েছে এত নিউজ আছে, হয়তো চিটাগাংয়ের শাখা বা আসলে হয়তো কথা শুনে না, কিছু একটা হয়তো হইতে পারে, মানে মিথ্যা হইতে 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 আমার মধ্যেও সেই মিথ্যার প্রভাব তৈরি। ওই দিনই আমি বুঝলাম যে নাটক মানে আমাদের উপরে থেকে নামায় নিয়ে আসলেও বলে যে তাজা বোমা এই সবগুলো হচ্ছে যে এই বালতির মধ্যে রাখা, এরকম আমাদেরকে এরকম হ্যান্ডকাপ পরে দাঁড়া করে ছবি তো সকল মিডিয়াতে আসছে যে মানে পরের দিন যেহেতু হরতাল, যে কেন্দ্রীয় অফিস সম্পাদক এবং দুর্ধর্ষ ক্যাডার নাশকতা বোমা সহ এরা গ্রেফতার হয়েছে। পুরো দেশে আলো মানে এক আলোচনা যে দুর্ধর্ষ শিবির ক্যাডার গ্রেফতার। এবং আমাদেরকে তো তখন মানে পুরো মৌচাকের ওই এরিয়া খালি করে নিয়ে আমাদেরকে বলা যায় যে ভিআইপি প্রোটোকল দিয়ে শাহজাহানপুর থানায় নিয়ে গেল। ওটা এই পাশে রমনা থানা, রাস্তার ওই পারে শাহজাহানপুর থানার এরিয়া, শাহজাহানপুর থানায় নিয়ে গেল। এবং আমাদের তখন আমার মনে হয় এমন কোনো শাখা নাই, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই সকলগুলো সংস্থা আমাদের সাক্ষাৎকার নিছে ওই থানায় গিয়ে, আর এবং ভিডিও করছে সকল পত্রিকা। মানে আমরা বললাম যে মানে কি কেন ওইখানে সাংবাদিক ছিল, মিডিয়া একটা প্রশ্ন করবেন আপনারা বোমা করতে আনছেন কি আশেপাশে, কোনো কিছু না, টোটালটাই একটা পুরো ফেক, একটা 100% মিথ্যা। এর মধ্যে একটা জাররা পরিমাণ কোনো সত্যের লেশ নাই। অথচ সাংবাদিকরা কিন্তু জানেও, তারাও কিন্তু জানে, তারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে না এই ব্যাপারে। এবং আমি কথা বলতে গেলে আমাকে পুলিশ গুতা দিয়ে বলছে তুমি চুপ থাকো, আমার হাত ভাঙা হওয়ার কারণে আমাকে ই করে নাই। কি হলো, শাহজাহানপুর থানায় আমাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিচ্ছু না। আমাদের হাজির করা হলো বিকালবেলা আর কি। আমরা তো 3-4টার দিকে আমাদের বিকালবেলা গেলাম। আমাদেরকে ছোট্ট একটা রুম, আপনার স্টুডিওতে যে রুমটা আছে এর চেয়ে মনে ছোট, এখানে 12 জনকে ঢুকানো হইলো, জায়গা হয় না দাঁড়ানোর, ওখানে সর্বোচ্চ 4-5 জন লোক হয়তো থাকতে পারবে এরকম। কিছুক্ষণ পরেই বললো নাইম ভাই শিবির অফিস সম্পাদক, তো নাইম ভাইকে নিয়ে গেল, সুস্থ মানুষ, তাকে এরকম চোখ বেঁধে গামছা দিয়ে চোখ বেঁধে নিয়ে গেল। পাশের রুম থেকেই চিৎকারের শব্দ আসতেছে নাইম ভাইকে যখন দিয়ে গেল। আধা ঘন্টা পরে উনি সেন্সলেস, এবং এই পুরো পায়ের এই পাশটা একবারে মানে লোলা বানায় ফেলছে বলা যায়। আমার কাছে বলে ওই লোকটা কোনোদিন মনে হয় আর হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না। এবং আমরা সবাই তখন সূরা পড়তেছি, আল্লাহ আল্লাহ এই ইয়ে থেকে আমাদের হেফাজত করো। নাইম ভাইয়ের পরে দেখ আসলো পাভেল জগন্নাথের আমাদের ছোট ভাই, ইউনিভার্সিটি ছোট ভাই। ও একসময় ছাত্রদল করতো, পরে শিবিরে আসছে আর কি। পাভেলের তো জগন্নাথ থেকে আর পড়তে পারে না সে আর কি। আমিও পরে আমি একটা পরে বক্সম বলবো, আমি জগন্নাথে কিন্তু পরে আর এমপিটা শেষ করতে পারিনি। আমাকে মেরে ফেলার একটা ইয়ে ছিল, মানে মেরে ফেলার না, হিট করার প্ল্যান ছিল। তো পরে আর ক্যাম্পাসে ঢুকতে পারিনি। এটা পরে আমি পরে বলতেছি। তো নাইম ভাইকে যখন এরকম করে দিয়ে গেল, নাইম ভাই সেন্সলেস, কোনো কিছু জিজ্ঞেস করে নাই, শুধু নিয়ে দুইজনে দুই হাতে দুই পাশে দাঁড়ায়, দুই পাশে শুধু পিটাইছে আর কিচ্ছু না। এরপরে নিয়ে গেল পাবেলকে নিয়েও এরকম আমরা মানে এরকম পাশের রুমে আমরা শব্দ শুনতে পাচ্ছি আর কি, বাইরের শব্দ। পাবেলের সেম অবস্থা, অবস্থায় পাবেলকে দুজনে ধরে নিয়ে গেল এবং দিয়ে গেল। মানে বিশ্বাস করেন ওই দিনটা আমাদের যে, বিশেষ করে নাইম ভাই দেখে এটা আমি মানে নিতে পারি না। এত মানে আমার সঙ্গে আব্দুল মনিম আইআরএস হচ্ছে আমাদের জগন্নাথেরই, মানে আমার পুরো জগন্নাথের যারা ছিলেন তারা আর কি। এরপরে নাম আসলো কাজী রকিব আনসারী। আমার ডাক আসলো, আমাকে নেবে সময় মাগরিব আযান করলো। মাগরিব আযান পড়ার পরে আমাকে আবার মানে ওই চোখ বাঁধবে এই অবস্থায় মাগরিব আযান পড়ার পরে বললো যে ঠিক আছে, এটা আযানের পরে আবার লক আপ করলো। এর মধ্যে আর ডাকে নাই কাউকে। মানে মনে জানছি এটা যে এডিসি মেহেদির কাছে একটা করে ফোন আসছিল,
সে সামহাও অন্য জায়গায় চলে যায়। তো পরে আমাদের আর কাউকে মারে নাই। সো থার্ড নাম্বারে ছিলাম আমি। আল্লাহর মানে খাস মেহেরবানি, আমার হয়তো আমার মায়ের দোয়া বাবার দোয়া ছিল বা যে কোনো কারণেই হোক আল্লাহ সেভ করছে আমাকে। আমার যেটা হাত ভাঙা ছিল এটাও একটা হয়তো বা কারণে, যে বলে না যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো হাত ভাঙা থাকার কারণেও ওরা হয়তো আমাকে টর্চারটা করে নাই। তো আলহামদুলিল্লাহ আমি টর্চার থেকে বেঁচে, কিন্তু নাইম ভাইকে এবং পাপেলকে এই টর্চারটা করে বাকিদের কাউকে করে নাই আর কি। তারপরে এই যে আমরা অ্যারেস্ট হইলাম প্রথমে, সেখানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরা প্রায় 2 মাস 2.5 মাসের মতো আমরা ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা অ্যারেস্ট হওয়ার পরে জেলখানায় যাওয়ার পরে আমাদের 4 দিন আমাদের কোর্টে তোলা হলো। যেদিন পরের দিন কোর্টে তোলা হইলো, কোর্টে তুলে আমাদেরকে বললো যে 10 দিনের রিমান্ড চাইলো, যে এদের কাছে তাজা বোমা পাওয়া গেছে, এদের কাছে আরো শ্রদ্ধার করতে হবে এদেরকে দিয়ে, অতএব 10 দিনের রিমান্ড দিতে হবে। তো আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করলো। মানে তো একটা স্টুপিড টাইপের এই জাজরা ছিল, যারা জানতো এবং জেনে শুনে এটা করতো যেটা একটা পুরোটাই মিথ্যা, তারপরে এগুলো করতো। আর একজন লোক দেখা যাচ্ছে যে সে হাঁটতে পারতেছে না, দুজন ধরে নিয়ে আসছে, কারণ তার পায়ে দাঁড়ানোর মতো কোনো স্ট্রেংথ নাই। তারপর আদালত বলতেছে না যে তার এই অবস্থা কে করছে। আদালত দেখতেছে, আদালত জিজ্ঞেস কারণ পুলিশের তো মারার কোনো রাইট নাই। রিমান্ড মানে কিন্তু রিমান্ড তার জিজ্ঞাসাবাদ করবে, তাকে জিজ্ঞাসা, কিন্তু তাকে তো মানে তাকে অ্যাসাল্ট করার, ফিজিক্যালি মারার কোনো রাইট নেই আইনগত ভাবে। বাট বাংলাদেশ তো আইনের কোনো ছিল না আসলে। তো এইটা হচ্ছে আমার প্রথম এই জেল জীবনের সূচনা। সেটা কতদিন ছিলেন জেলে? অলমোস্ট 2.5 মাস। আচ্ছা, তারপরের জেল জীবন? তারপরে জেল জীবন হচ্ছে 15 সাল। 15 সালেও এইরকম 2.5 মাসের মতো, 2.5 আমার তো এক্স্যাক্টলি সময়টা মনে নাই। 2 মাস কতদিন, মানে 2.5 মাসের কাছাকাছি আর কি। 17 সালে তারপর আবার অ্যারেস্ট হইলাম। একবার হয়েছে কি, একবার যদি পরীক্ষা খাতে কারো নাম গেছে, এরপর থেকে যত মামলা হবে, মানে 13 সালে যখন আমরা এরপর থেকে যত মামলা মানে জামাত শিবির বা বিএনপির রাজনৈতিক মামলা, ওই সব মামলা আমরা অটো আসামি, মানে কপি পেস্ট করে শুধু ওই প্রয়োজন এজাহার তৈরি করে ওই নামের তালিকা কপি পেস্ট করে খালি ঢুকাই দেয় যে এরাও এর সঙ্গে আছে। তো এই করতে করতে আমার মামার সঙ্গে হলো 22টা, এই শাহজাহানপুর থানায়, পল্টন থানায় মিলায় আর কি। তো এরপরে তো ধরেন তখন তো 10-এর অধিক মামলা থাকলে সে হত্যাযোগ্য, মানে 10টার অধিক স্কুল আসছে যে অমুক জায়গায় অমুকে ক্রস ফায়ারে মারা হচ্ছে, 10টি মামলা আসছে। তো জনগণ মনে করতো ও তো মানে খবিশ, ও তো খারাপ মানুষ, 10টা মামলা কি ভালো মানুষের নামে হয় নাকি? তো এইভাবে করে কিন্তু মানুষকে হত্যাযোগ্য করে তোলা হইতো। এবং আপনি দেখেন যে গত 16 বছরে যে পরিমাণে মানুষকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তো বড় নেতাদেরকে, বাট আরেকটা হয়েছে যে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আর কোনো হদিস নাই। এখন তো এই যে গুম কমিশন যেটা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ যে গুম কমিশন যে কাজটা করছে, এটা একটা অসাধারণ কাজ। এই যে আয়না ঘরের যে কথাগুলো চলে আসছে, এটা তো আমরা তখন জানতাম যে এরকম গোপন বন্দিশালার মধ্যে নিয়ে কোথায় আটকা রেখে জানতো, কিন্তু কেউ জানতো না কোথায় আছে। এই যে একটা দুঃসহ সময় পার করছে, এটা আসলে মানে যারা আমরা অ্যারেস্ট হয়েছি, আমি তো গুম হই না, আমি অ্যারেস্ট হয়েছি, জেলে গেছে, জেলখানায় ছিলাম, বেরিয়ে আসছি, আমার ফ্যামিলি জানতো আমি কোথায় আছি। হ্যাঁ, আমরা কষ্ট নিশ্চয়তা আছে, কিন্তু যে গুম হয়েছে তার তো ভাই, সে মারা গেছে না, জীবিত আছে, তার ফ্যামিলি জানে না, তার বাচ্চারা জানে না, বাবা কখন বাসা ফিরবে। আপনি চিন্তা করতে পারেন যে এটি কত ভয়ঙ্কর ব্যাপার। আমি তো আরমানের কথা মনে হইলেই তার সাথে আমার কোনো ওইভাবেই নাই, বাট চোখে পানি রাখা যায় না যে এই লোকটার উপর দিয়ে কি গেছে। আপনার এই অথবা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, একটা ব্রিগেডিয়ার জেনারেল, তার উপর দেখে গেছে 8 বছর একটা লোক কম ছিল, তার ফ্যামিলি জানে না যে সে কে বেঁচে আছে না মারা গেছে। এই যে একটা দুঃসহ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই লোকগুলো হচ্ছে ফিরছে, কিন্তু এখন আমার বাচ্চা আছে, আমার একটা মেয়ে হচ্ছে গ্রেড 4-এ পড়ে, আর একটা মেয়ে হচ্ছে গ্রেড 3-তে পড়ে। তো ধরেন এদের যে বাচ্চাগুলো, তারা কি একটা মানসিক ট্রমার ভেতর দিয়ে বড় হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে 6 বছরের 5 বছরের বাচ্চাগুলো 8টা বছর তার বাবাকে যারা পার করছে, তার মা অ্যান্সার দিতে পারে নাই তার বাবা কোথায় আছে, কখন ফিরবে। এই যে একটা দুঃসহ, মানে আমি মনে করি হত্যার চাইতে গুম আরো জঘন্য অপরাধ।
মানে একটা মানুষকে হত্যা করে ফেললো তো বোঝা যায় যে লোকটা মারা গেছে, 2-3 দিন কান্নাকাটি করে, 2 মাস কান্নাকাটি করে শেষ। একটা মানুষের শোক পয়জন আপনি খরচ করবেন, কিন্তু একটা মানুষকে গুম আছে মানে কি, যে একটা আশা আছে যে লোকটা হয়তো ফিরবে। মানে আমাদের উপরে দিয়ে হয়তো জেল জুলুম গেছে, কিন্তু আমরা গুম হই না, এটা আল্লাহ শুকরিয়া যে যারা গুম হয়েছে। আপনি বেশার আরমানের যে ফুটেজটা দেখছি, যে উনি যে দিয়াবাড়ি, আমি মসজিদে নামাজ পড়ি, দিয়াবাড়ি 15 নম্বর মসজিদের ওখানে ইবনে সিনা, ওখানে উনি প্রথম বলছে, ওখানে নামাই দিতে, ওর নামাজ পড়ে ইবনে সিনা হাসপাতাল যেটা উত্তরায়, ওটা আমি গেছি, যে ফুটেজটা উনি এখানে লুঙ্গি পরে ঘুরতেছে। আপনি দেখেন যে বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তির মধ্যে একজন ব্যক্তি মীর কাসেম আলী। মীর কাসেম আলী একজন ব্যক্তি ছিলেন, একটা প্রতিষ্ঠান ছিলেন। মীর কাসেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, ইবনে সিনার মধ্যে একজন, মানে আপনার জামে আলম আল ইসলামী যে ইন্টারন্যাশনাল যে জাতীয় সংস্থা, তাদের মধ্যে মানে রাবেত আলম ইসলামী, মানে এই একটা লোক কত এবং কেয়ারেসের বা টেকনাফ থেকে আজকে সেন্ট মার্টিন দিয়ে প্রথম জাহাজ যাতায়াতের ব্যবস্থাটা মীর কাসেম আলীর হাত দিয়ে হয়েছে। মীর কাসেম আলী বলা যায় যে বাংলাদেশের জিডিপি তার একাই অনেক অবদান। সেই লোকটার ছেলে আপনার, তাকে তো ফাঁসি দিলই, তার ছেলের কি অপরাধ ছিল ব্যারিস্টার আরমান, তাকে এইরকম যে, আমি এটা যে ধর একটা শুধু উনি না, এটা তো একটা ওনা, এরকম তো অনেকের কমিশন তো বেশ কয়েকশো মানুষের এই জীবন বৃত্তান্ত হাজির করছে। মানে আমার কাছে যে গুমটা হত্যার চাইতেও অনেক বড় অপরাধ। কারণ হচ্ছে শুধু এই ব্যক্তি এখানে ইনভলভ না, তার বিশেষ করে তার ওয়াইফ, তার বাচ্চার অপেক্ষা করছে আমার বাবা ফিরবে, কখন কখন ফিরবে। এই যে আমি ধরেন কানাডা থেকে আসছি শুধুমাত্র নির্বাচন উপলক্ষে, নির্বাচনের পরে আমি আবার ফিরে যাবো ইনশাল্লাহ, কিন্তু এই যে আমি আমার বাচ্চা আমার স্ত্রীকে রেখে আসছি, প্রত্যেকদিন তারা আমাকে ভিডিও কল দেয় যে বাবা তুমি কখন ফিরবা, কখন আসবা। আমি ওদেরটা বুঝি যে আমি অল্প কয়েকদিনের জন্য আসছি, কিন্তু তারপরেও তাদের যে একটা এই যে বাবাকে ছাড়া থাকা তারা পারছে না। আমি তখন ফিল করি যে আমার বাচ্চারা এই কয়টা দিনই বাবাকে ছাড়া থাকতে পারতেছে না, তারা কান্না করতেছে, বা এই মানে সারাক্ষণ ফিল করতেছে। হ্যাঁ, আমার জামা নিয়ে তারা গন্ধ বলে, বাবা তোমার এই জামার মধ্যে তোমার এখন স্মেল আছে, বাহ আমাকে ভিডিও করে, বাবা তোমার এই জামার মধ্যে স্মেল আছে। এই যে যারা গুম হলো, এই গুম হওয়া ফ্যামিলির বাচ্চাদের ট্রমা কোনোদিন দূর করতে পারবেন না আপনি, কোনো কিছুর বিনিময়ে ট্রমা দূর হবে না। এই যে ক্ষতিটা হয়েছে, এটা আপনি কোনো টাকার অঙ্কের মূল্যায়ন হবে না। আপনার পরিবারের মানুষদের সাফারিং কি ছিল? আমার পরিবারের মানুষের সাফারিং বলতে ধরেন আমার অ্যারেস্টের মধ্য দিয়ে যেটা হয়েছে, যে আমি তো ফ্যামিলির ভাই বোনদের মধ্যে দ্বিতীয় ভাইদের মধ্যে বড়, 4 ভাই বোনের মধ্যে আমি। আর বলা যায় যে আমি যেহেতু পলিটিক্যালি ছিলাম, আমি সোশ্যাল ওয়ার্ক করি ছোটবেলায়, সোশ্যাল ওয়ার্ক তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি সবকিছু মিলে ফ্যামিলিতে আমার একটা আলাদা অবস্থান আছে। ভাই বোনদের মধ্যে, কাজিনদের মধ্যে যে আমাকে আলাদা রকম ভাবে সবাই একটু আলাদা দেখে বা কিছু ডিপেন্ডেন্সি আছে, ভালো। তো যেটা হয়েছে যে আমার অ্যারেস্টের মধ্য দিয়ে আমার ফ্যামিলি একটা ট্রমায় পার করছে। প্রথম যখন আমার মা, আমার বাবা, আমার 13 সালে আমি তো চন্দ্রবেগা, তখন আমরা বিয়ে করি নাই, তারা আমার ফ্যামিলি সাফার করছে। আর বিয়ে আর যখন আমি 15 সালে যখন অ্যারেস্ট হই, তখন আমি তো বিয়ে করি হচ্ছে 1 জানুয়ারি 2015। আর আমাদের উঠায় নিয়ে আসে না, যেটাকে বলে যে প্রথমে আক্ত হয়, পরে আনুষ্ঠানিকভাবে সংসার শুরু করা হয় 23 জানুয়ারি এটা হয়। আমি 15 সালে অ্যারেস্ট হই, সম্ভবত এটা ছিল অক্টোবর মাসের তারিখটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, এবং আমার যখন বেবি হয় তখন আমি কিন্তু জেলে। তো এটা আমার জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলা যায়, যে এটা আমি কখনোই ভুলতে পারবো না। এটার সাফারিংটা শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি সাফারিংটা হয়েছে। আমার ওয়াইফ ও সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে শেষ করছে মাস্টার্স, তো ও জব করতো, আর আমি তো বিজনেস করতাম। তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই সোসাইটিতে মোটামুটি আমরা একটা স্ট্যান্ডার্ডই আমাদের লাইফটা ছিল। তো 15 সালের যে আমার অ্যারেস্টটা হলো, তখন আমাদের এই সাবেক কেন্দ্রীয় সভাপতি শিবিরে আমাদের ডক্টর জাহিদ ভাই মানিকগঞ্জের
সম্ভবত 2, মানিকগঞ্জ 2-এর জামাতের প্রার্থী ছিলেন। এবার পরে ওই জোটের কারণে উনি আবার প্রার্থীতা উইথড্র করছে। আমার মনে হয় খেলাফত মজলিসের প্রার্থী মেবি আর কি। তো জাহিদ ভাই আমার জেলমেট আর কি। তখন 15 সালে জাহিদ ভাই আর আমি একই সেলে ছিলাম, 90 সেলে। যেদিন আমার বেবি হয় সেদিন আমি কিন্তু আমার জামিন হয়েছিল, আমাকে আবার জেল গেট থেকে অ্যারেস্ট করে। অন্য মানে আরেকটা মামলা আমাকে অ্যারেস্ট দেখায়, যার কারণে যখন আমার বেবিটা হয় তখন আমি থাকতে পারিনি। এটা আমার ওয়াইফেরও অনেক বেশি কষ্টের, কারণ যে তার যে প্রেগনেন্সি যে পিরিয়ড লাস্টের যে 2 মাস 3 মাস থাকে, জানেন যে লাস্ট 3 Support মাস দরকার খুব বেশি তার মানে রিস্কি সময় থাকে। ওই 2-2.5 মাস সময়টা আমি তার কাছে থাকতে পারি নাই, এবং সেই প্রেগনেন্সি দিয়েই এক ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমার সঙ্গে, আপনি জানেন যে কারাগারে দেখা করতে যাওয়া একটা অনেক বড় যুদ্ধ, অনেক ভিড়, অনেক মানুষের ঠেলা ধাক্কা। তখন মূলত কোথায়? নাজিমউদ্দিন রোড, পুরনো ঢাকায়। হ্যাঁ, পুরনো আচ্ছা। ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা ছিল। তা আমার ওয়াইফ সে প্রেগনেন্ট অবস্থায় আমাকে দেখতে গেছে, আমার মা, বোন, ভাই বা চাচা, অন্য সবাই অনেকেই গেছে। কিন্তু যেটা হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলার পক্ষে কিন্তু সেটা অনেক সহজ কঠিন। না। এবং তখন তার যে মানসিক যে অত্যাচার, মানসিক যে ট্রমা থেকে গেছে, আসলে কবে জামিন হবে, কি হবে, আমার ডেলিভারির সময় থেকে থাকতে পারবে কিনা, না কি হবে, এটা নিয়ে অনেক শেষ দুঃসময় পার করছে। তো আমি ভাবছিলাম যে জামিন তো হয়েই যাবে, কিন্তু জামিন হয়েছিল, কিন্তু আবার আমাকে জেল গেট থেকে অ্যারেস্ট করে। ফলে আমি ডেলিভারির সময় আর থাকতে পারি না, আমি তখন ভিতরে। এবং তখন সকালবেলা আমার ছোট ভাই এবং আমার দুলা ভাই এসে আমাকে জানালো যে ভাই, ভাবিকে তো হাসপাতালে গতকালকে ভর্তি করা হয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে। ওনার যা অবস্থা, তাতে আমরা নর্মাল ট্রাই করতেছি, কিন্তু মনে হয় সিজার লাগবে মেবি। তো আমার আমার ওয়াইফের ইমিডিয়েট বড় বোন, যে উনি আবার গাইনি স্পেশালিস্ট, এমবিবিএস পিজি মানে পিজি হাসপাতালে উনি ডক্টর ছিলেন। তা আমি বললাম যেহেতু আপু আছে আর ডাক্তাররা যেটা ভালো মনে করে সেটাই করবে, আমি তখন এখান থেকে আসলে কি করবো, দোয়া করা ছাড়া আমার কিছু করার নেই। তো যেদিন ডেলিভারি হলো ওই দিন আমি তো জাহিদ ভাই বললাম যে ভাই এই অবস্থা, যে ধরে ধরুন কি করার আছে। তারপর আমি নামাজে দাঁড়াই গেলাম, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি ছাড়া এখন আসলে আর কোনো উপায় নেই, আমি কি করব। ওই দিনটা আসলে আমার জন্য অনেক লম্বা একটা দিন ছিল, আমার দিনটা যেন শেষ হচ্ছিল না। কি হয় একটা উত্তেজনা, উদ্বিগ্নতা। ডেলিভারির সময় জানেন যে মা মারা যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে, বা কত কিছু ঘটতে পারে। আমি দেশেই আছি, বাট আমি কাছে নাই, এটা অনেক বড় একটা সমস্যা। সারাদিন এরকম উৎকণ্ঠায় ছিলাম, নামাজ পড়লাম, দোয়া করলাম। লক আপ হয়ে গেল। লক আপ হয়ে যাওয়ার পরে আমার কল আসলে তোমার সাক্ষাৎ আসছে। তো আমি তো লক আপ হয়ে যাওয়ার, আমি জানো জেলে লক আপ হয়ে যায় যে আসরের ঠিক আগ দিয়ে বা আসরের ঠিক পর দিয়ে লক আপ হয়ে যায়, মাগরিবের বেশ আগেই। লক আপ হওয়ার পর আমাকে বললো, পরে ওরা মানে আমার ছোট ভাই এবং আমার দুলা ভাই, বড় বোন জামাই, ওনরা আমার বেবির ছবি তুলে নিয়ে আসছে এবং মিষ্টি নিয়ে আসছে। তো তখন কিন্তু সাক্ষাতের অনুমতি নেয়। তো ওরা জেল গেটে পুলিশকে বেশি পরিমাণ টাকা দিয়ে মানে রাজি করাইছে যে একটা স্পেশাল বিষয়। ওরা জানেন জেলখানায় টাকা দিয়ে অনেক কিছু হয়। তো ওই সময় আর কি ওরা জেল গেটে একটু ভালো পরিমাণ টাকা খরচ করে আমার সঙ্গে দেখা করে। এবং আমি তখন ওরা মিষ্টি নিয়ে আসলো। তখন সেইটা, ওইটা যে একটা অনুভূতি, যে আমি কান্না করব না হাসবো, মানে কান্না হাসি মিশ্রিত একটা অনুভূতি। এই অনুভূতি আসলে ব্যক্ত করা যায় না, কোনো ভাষা দিয়েও বুঝো না। যারা 15 সালে বের হলাম, এবং আমার জন্য আমার বাচ্চার আকিকাও করে নাই তখন, যে মানে বের হইলেই হবে আকিকা। তো আমি বের হওয়ার পরে তার আকিকা, যদিও ইসলামের নিয়ম আছে যে 7 দিনের মধ্যে আকিকা, বাট আসলে তাদের মন মানসিকতা কি করবে এই কাজ। তো যাই হোক, ওটা কাটলো। তারপরে আবার 17 সালে আবার অ্যারেস্ট হইলাম, সেখানে অল্প সময় ছিলাম। তারপরে 18 সাল থেকে যখন আমি জানতে পারলাম যে সামহাও আওয়ামী লীগের ওদের এলাকার এক মানে নেতার বাসায় গোপন মিটিং হয়েছে, যে কারে কারে তারা ফেলে দিবে, ক্রস ফায়ার দিয়ে দিবে। তখন তো ক্রস ফায়ার কালচার হয়ে দাঁড়িয়েছে। ওইখানে আলহামদুলিল্লাহ আমার একজন লোক ছিল বলতে তো সে আওয়ামী লীগ, বাট সে হয়তো আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করতো। সে আমাকে জানালো যে তোমার ব্যাপারে এরকম তুমি হয়েছে, তুমি আর দোহারে আইসো না, তোমাকে আমরা সেভ করতে পারবো না, তোমার মনে হয় খুব ক্রস ফায়ার ব্যাপারে আছে। এরপরে আমি সঙ্গে জানলাম যে আমাকে ক্রস ফায়ার দেওয়ার ব্যাপারে ওনাদের একটা সিদ্ধান্ত হয়েছে। সংগঠন আমাকে বললো যে তুমি দেশ ছেড়ে চলে যাও, বাংলাদেশে আর থাকার কোনো সুযোগ নেই।
তারপর থেকে আমি দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই শুরু করলাম। দুবাই গেলাম, ফিলিপাইনে গেলাম, চায়না গেলাম, অনেক জায়গায় গেছে যে কোনো জায়গায় গিয়ে সেটেল হওয়া যায় কিনা, বা কোনো ব্যবসা বাণিজ্য। আমার তো চাকরির অভিজ্ঞতা নেই, ব্যবসা করছি, ব্যবসায়ী করতে হবে। তারপরে আমার রিয়েল এস্টেট বিজনেস থেকে আমার কারণে অফিস ক্ষতিগ্রস্ত হচ্ছে, অফিসের স্টাফরা অ্যারেস্ট হচ্ছে, আমার ড্রাইভার, আমার অফিসের লয়ার, মানে অন্য এমপ্লয় পর্যন্ত অ্যারেস্ট করে নিচ্ছে আমার, মানে এরকম হচ্ছে পুরো যাকে পাচ্ছে তাকে। তাকে অ্যারেস্ট করে নিচ্ছে আর কি। তো পরে আমি 18 সালে কোম্পানির থেকে বিদায় নিলাম, যে বিদায় নিলাম, যে আমি থাকলে আমার নিজেরও সমস্যা, কোম্পানিরও সমস্যা। তো এবং আমি আমার পুরো শেয়ার উইদাউট এনি মানি মানে দিয়ে দিচ্ছি, বা অন্য ডিরেক্টরদের নামে আমি আমার শেয়ার ছেড়ে, আমি ওখান থেকে কোনো মানে আমার শেয়ার সেল করি নাই, মানে জাস্ট থেকে আমি ওনাদেরকে দিয়ে দিলাম। কি করব, মানে ওরা তো আমাদের সব কিছু, মানে প্রপার্টি যা আছে আওয়ামী লীগ, এগুলো লম্বা হিস্ট্রি ভাই, এগুলো কতটুকু বলবো, এগুলো সব দখল করছে। মানে আমরা ফাইন্যান্সিয়ালি এমন অবস্থা পৌঁছলো যে লাস্ট পর্যন্ত বাসা ভাড়া দেওয়ার মতো টাকা নাই। সেগুনবাগিচে আমার বাসা ছিল, ভাড়া দিতাম সেগুনবাজার থেকে। পর 18 সালে আমি কোম্পানি থেকে বিদায় নিলাম, বাসা চেঞ্জ করলাম, বাসা চেঞ্জ করে উত্তরা চলে গেলাম। এবং সেখানেও আমার নিজের নামে বাসা ভাড়া নিলাম না, অন্য একজনের বাসা ভাড়া নিলাম। নিজের নামে বাসা ভাড়া নিলেও অপার খুঁজে বের করে ফেলবে, নিজের নামে মোবাইল ব্যবহার করতে পারতাম না, খুঁজে বের, ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিলাম। মানে 3বার শহর পরে আসলে আর লোড নেওয়ার মতো অবস্থা ছিল না। আর এই 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 এত দিনে 1300 পর থেকেই পল্টন থানায় প্রত্যেক মাসে আমি মাসোয়ারা দিয়ে অফিস করতাম। প্রত্যেক মাসে ভালো অ্যামাউন্টের মাসোয়ারা দিয়ে অফিস করতাম। ইভেন দো থানাকে দেওয়া লাগতো প্রতি মাসে, নিজ দায়িত্ব থেকে থানাকে টাকা তারপর অ্যারেস্ট করতো। মানে ধর প্রতি মাসে টাকা অ্যামাউন্ট নিচ্ছে, অ্যারেস্ট করলে আবার বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, তো এইভাবে করে আমাদেরকে করছে। আর জায়গা জমি যেগুলো আছে সেগুলো কেরানীগঞ্জে, যেগুলো আমাদের প্রপার্টি, যেগুলো প্রজেক্ট, এগুলো তো আওয়ামী লীগের যে মানে যারা ছিল ও তখনকার উপজেলা চেয়ারম্যান, এমপি মন্ত্রী, এরা তো ওগুলো দখলে নিচ্ছেই। সেখানে আমরা কোনো মানে উন্নয়নমূলক কাজও করতে পারি নাই। এভাবে করে এই কোম্পানিটাও ধ্বংস করে ফেলছে, আর আমাদের লাইফ তো শেষ করছে। এই সবকিছু আরেকটা ঘটনা আমি বলি আপনাকে। এই আমি জেলের জীবনের 13 সালের ঘটনা। বর্তমান যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি কিন্তু আমার জেলমেট। আচ্ছা, এটা আমার জন্য একটা, আমি মনে করি, সৌভাগ্য। আমি 13 সালে যখন জেলে ছিলাম, আমরা কেন্দ্রীয় কারাগারে ছিলাম, কিন্তু আমরা যখন জানলাম যে সাইদি সাহেব আছেন হচ্ছে কাশিমপুর কারাগারে, নাইম ভাই বললাম যে নাইম ভাই এখানে টাকা দিয়ে কারাগারে ট্রান্সফার হয়েছে। তা আমি বললাম যে ট্রান্সফার ওরা এমনি করে দেয়। তা আমরা বললাম যে ভাই আমরা টাকা দিয়ে ট্রান্সফার হয়ে যাই, কারণ আমারই হলো যে সামনে কোরবানির ঈদ আছে, এই ঈদটা আমরা সাইদি সাহেবের সাথে করতে চাই। তো আমরা কয়েকজন ওই জেলখানায়, জেলে ওই যে ওদের মধ্যে লেনদেনের টাকা দিয়ে আমি কাশিমপুরে ট্রান্সফার হইলাম। উদ্দেশ্য কি, সাইদি সাহেবের সাথে ঈদ করব। কারণ সাইদি সাহেব আমার স্বপ্ন পুরুষ। আমি ক্লাস 6 থেকে সাইদি সাহেবের ওয়াজ শুনে বড় হয়েছে, এবং তার ওয়াজের প্রভাবের কারণেই মূলত শিবিরে আসা। আচ্ছা, বলা যায় সাইদি সাহেব হচ্ছে, বলা যায় আমাদের, আপনার পরিবারে আগে কোনোদিন? না, আমার কাছে জামাত ইসলামী করতো, আচ্ছা আচ্ছা, কিন্তু সাইদি সাহেবের প্রতি আমাদের একটা আলাদা ইয়ে ছিল। ওনার ভালোবাসা। ওই সময় ওনার ওই যে অডিও ক্যাসেট যেগুলো পাওয়া যেত, এরকম তো ক্যাসেট আমার অনেক ক্যাসেট মুখস্থ ছিল, A to Z মুখস্থ করে ফেলতাম, মানে সুন্দর সুন্দর মুখস্থ হয়ে যেত। ওনার ধরেন এই লেভেলের ফ্যান ছিল। সাইদি সাহেবের ছবি পত্রিকা আসলে ওই ছবির আমি কাটিং করে ইনকিলাব পত্রিকা, তখনকার সময়, এখন প্রথম আলো যেরকম অবস্থা হতো, ইনকিলাব ওই অবস্থা ছিল। ইনকিলাবের ওই পত্রিকায় শুক্রবার একটা লাল পেজ আসতো, ওই পত্রিকা মাঝে সাইদি সাহেবের ওই ছবি কাটিং করে আমি বইতে লুকায় রাখতাম, আর মাঝে মাঝে দেখতাম। মানে এই লেভেলের ফ্যান ছিলাম আমি তাকে দেখার জন্য। এই অনেক দূরে দূরে চলে যেতাম সাইদি সাহেবের মাহফিলে যাওয়ার, দেখতে যেতাম আর কি। তো ওই সাইদি সাহেবের প্রতি একটা ছিল আমার। এবং আলহামদুলিল্লাহ সাইদি সাহেবের মাহফিল আমরা দোহারে করছিলাম, যখন জোহরদের মধ্যে নাজুর মধ্যে ছিলেন, সাইদি সাহেবকে আমরা দোহারে নিয়েছিলাম, একটা পাঠাগার করছিলাম। তো সাইদি সাহেবের সঙ্গে ঈদ করার জন্য আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কাশিমপুরে চলে গেলাম। তো আলহামদুলিল্লাহ ঈদের 2 দিন আগে আমাদের ওখানে যে পৌঁছলাম, সাইদি সাহেব ঈদের নামাজ ইমামতি করলেন। এটা আমার জীবনের একটা অনেক বড় প্রাপ্তি। ওইখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমি মনে করি 13 সালের অ্যারেস্টটা আমরা এনজয় করছি বলা যায়। কাশিমপুরে ওখানে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা হলো। সাইদি সাহেব উনি পাশাপাশি রুমে থাকতেন। সাইদি সাহেবের সঙ্গে দেখা করলো, অনুষ্ঠানে দেখা হলো। এবং বাবর আজকে উনি ছিলেন, ডাক্তার শরীফ বেতন ভিতরে, তখন মাওলানা AKM ইউসুফ জামাতের একসময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, মাওলানা আব্দুল সুবহান, মাওলানা আব্দুল সুবহান, তারপরে হচ্ছেন আমাদের অধ্যাপক তাসনিম আলম, সেলিমউদ্দিন ভাই,
এরা সবাই তখন কাশিমপুর কারাগারে। তো কাশিমপুর কারাগার তখন নেতা কর্মীতে ভরপুর, মানে জামাত শিবিরের আবাসিক হল। ভরপুর। তো এইটা আমাদের কাছে কাশিমপুর আমরা খুব এনজয় করছি বলা যায়, খুব এনজয় করছি। বিশেষ করে হায়দার সাহেবের বিষয়টা আমি মানে, এবং ডাক্তার শফিক ভাই আমার যখন হাত ভাঙা, ডাক্তার শফিক ভাই তখন ঢাকায় উনি নতুন, উনি তো সিলেট মহানগরীর আমির ছিলেন, উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হয়ে ঢাকায় আসলেন। আমরা তখন ওনাকে চিনি না আসলে বলা যায় তেমন। ওনার সঙ্গে তখন জেলখানায় গিয়ে আমার প্রথম দেখা, অনেক স্মৃতি ওনার সাথে, অনেক কথা আছে। তো ওনার সাথে আমি দীর্ঘ সময় কথাবার্তা হয়েছে। উনি আমার হাতে আমার ব্যায়াম ঠেকাই দিলেন। একটা বলেন যে এই আমরা একটা সেবক রাখছিলাম, যেখানে সেবককে বলে ফালতু, এটা ছেলের ভাষা। তো ওই টাকা দিয়ে সেবক রাখা যায়। তো ও আমার এইখানে এই রসুন, সরিষার তেল গরম করে রসুন সেচে ওইটা মালিশ করলে ব্যথা কমতো। তো এটা ডাক্তার শফিক ভাইয়ের ফর্মুলা। উনি বললেন যে এইটা করো। তো আমি সেবককে দিয়ে এই কাজটা করলে আমার এই ব্যথা হতো, এবং ব্যায়াম শেখাই দিল, সেই ব্যায়াম করতাম। উনি জেলখানায় অনেক রোগের চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ, ডাক্তার শফিক। জেলখানার ডাক্তার। হ্যাঁ, জেলখানার ডাক্তার। তো ডাক্তার শফিক ভাই তখন ওনার সাথে, তখন যেহেতু জেলখানায় এত বড় নেতার সঙ্গে তো আমরা বাইরে এত কথা বলতে পারি না, জেলখানায় ওনার সঙ্গে তো দীর্ঘ সময়, জেলখানে তো আর কোনো কাজ নাই, মানে সরকারি খাওয়া দাওয়া আর খালি মানে ঘুমানো। বা আমরা যদিও ওখানে অনেক, আমাদের জেলখানায় কিন্তু আমরা আমাদের এই ছিল যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, আমরা সবাই রাখতাম। শিবির আমাদের যারা ছিল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, কোরআন তালিম করা, দার্সে কোরআন, দার্স হাদিস, সারাদিন প্রোগ্রাম। জেলখানা আমাদের প্রচুর ব্যস্ত, দার্সে কোরআন, দার্সে হাদিস, টিসিটি সব জেলখানার মধ্যে প্রোগ্রাম। বাইরে এত প্রোগ্রাম নেই, জেলখানায় সব প্রোগ্রাম চলতেছে, এগুলো চলছে। তো শফিক ভাইয়ের সঙ্গে তখন অনেক কথা হইতো, দৈনিক সংগ্রামের এই অবস্থা, সংগ্রাম কেন এরকম ভালো স্মার্ট হচ্ছে না, অনেক বিষয় নিয়ে কথা বলতাম। যে জামাতের এই করা দরকার, জামাত করে স্মার্ট হওয়া দরকার। আজকে জামাত যেটা আমরা দেখতেছি স্মার্ট জামাত, তখন আমরা এটা বলতাম যে জামাত এরকম মানে এই প্রাগৈতিহাসিক যুগের জামাত তো আমরা চাই না, আমরা চাই স্মার্ট জামাত, মানে ভালো এরকম। তো শফিক ভাইয়ের সাথে কথা ওনার মধ্যে দেখছি যে এরকম স্মার্ট চিন্তা ভাবনা আছে। এই কারণে একটু বলি, নাইম ভাইকে আমি বললাম যে নাইম ভাই, এই ডাক্তার শফিক ভাই আগামী দিনে জামাতের আমির হবে। আমি বললেন যে আপনি বরাবরই একটু এই অসাংবিধানিক কথা বলেন, এটা একটা অসাংবিধানিক কথা বললেন। আমি বললাম কথার অসাংবিধানিক হোক, কিন্তু এটা আপনাদেরকে আমি সাক্ষী রেখে বললাম। আলহামদুলিল্লাহ, আমি তার মধ্যে তখন দেখছিলাম যে লোকটার ভেতরে অস্বাভাবিক রকমের কিছু বিষয় আছে, এবং কারিশমাটিক কিছু চরিত্র তার মধ্যে আছে, যেটা আমি তখন জেলখানায় তার মধ্যে দেখছি। এবং যখন উনি আমিরে জামাত হয়, তখন কিন্তু আমরা সব, তখন জামাত তো গোপন, মানে কোথায় যে শপথ হচ্ছে এটা কেউ জানে না, শুধু ফুটেজ পরে ভিডিওতে দেওয়া যায় অমুক জায়গায় জামাতের আমি শপথ নিচ্ছি আমির হিসাবে। নাইম ভাই আমাকে ফোন দিলেন যে রকিব ভাই, একটা অসাংবিধানিক কথা তো সাংবিধানিক হয়ে গেল। কি? শরীফ ভাই আমির জামাত হিসাবে শপথ নিচ্ছে। আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি, উনি যখন এই যে আপনার জামাত এই 5 আগস্টের পরে জামাত স্বরাজ্য উদ্যানে সমাবেশ করলো না, লেখা শরীফ ভাই স্টেজ থেকে মানে মঞ্চ থেকে পড়ে গেল না, অনেক অনেক কথা বলছে উনি। ওনার ওই পড়ে যাওয়ার ওই ভিডিও আমি তো লাইভ দেখতেছিলাম, তখন আমি কানাডায়। ওনার এই যে পড়ে যাওয়া এবং পড়ে যাওয়ার পরে উঠে বসে যে আবার যে বক্তৃতা করলো উনি, ওই বক্তৃতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই লোকটাই হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক। এই পড়ে যাওয়া পতন না, এই পড়ে যাওয়া হচ্ছে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। দেখেন যিনি হার্ট অ্যাটাক করছে, 2 বার পড়ে গেছে, তারপরে বসে যে বক্তব্য রাখছে, উনাই থেকে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই জাতিকে আমি বলে যাব উদ্ধার, এই জাতিকে মুক্তির কথা বলে যাব। একজন রাষ্ট্রনায়কের এরকমই হওয়া উচিত। এবং ওই দিন আমাদের বর্তমান ঢাকা 1-এর যে প্রার্থী নজরুল ভাই, তার 2 দিন পরে আমাদের জুম মিটিং, আমি তো এই নির্বাচনে ইনভলভ আসছি, মানে ঢাকা 1-এর। তো নজরুল ভাইয়ের সাথে আমাদের জুম মিটিং হতো যে আসনের পরিকল্পনা কিভাবে কাজ বাজ নিয়ে। আমি তখন নজরুল ভাইকে সহ আমাদের আরো যারা ছিল বেশ, নজরুল ভাই, তো আমি বললাম যে আমির এজাম এই যে ডাক্তার শফিক ভাই, আপনার আজকে জুমের যারা সাক্ষী থাকেন, এই পড়ে যাওয়া ভদ্রলোক ডাক্তার শফিকুর রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। এবং এটা আমি তার মধ্যে এই কারিশমাটিক গুণাবলী, যেহেতু আমি তার কাছে ছিলাম, আমি দেখছি যে এই লোকটার ভেতরে একটা আল্লাহর প্রদত্ত কিছু ক্ষমতা তার মধ্যে আল্লাহ দিছেন। তার মধ্যে আধ্যাত্মিকতার একটা ব্যাপার আছে, এবং তার মধ্যে স্মার্টনেস আছে, এবং তার মধ্যে যে একটা দরদি মন আছে,
এইটা আসলে আমি খুব কম মানুষের মধ্যে দেখছি। তা আমার কাছে আমি এই জন্য আমি এখন এই মন্তব্য করি যে আপনি দেখবেন যে ডাক্তার শফিক ভাই এই দেশের প্রাইম মিনিস্টার হবে, কারণ তার মধ্যে প্রাইম মিনিস্টার হওয়ার মতো যে গুণাবলী দরকার এটা তার মধ্যে আছে। এবং তিনি এই রাষ্ট্রটাকে যদি জামাত নেতৃত্বে জোট ক্ষমতায় আসে, আপনি দেখবেন যদি আল্লাহ। এবং আরেকটা কথা, ওনার যে ওপেনার সার্জারি হয় না, আমাদের ক্যানাডা সবাই দোয়া করছে মানে আল্লাহ মানে মারা যাবে, কিন্তু আমি ভাই খুব একটা দোয়া করি না আসলে। আমি বলছি আমাকে আল্লাহ উনি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস ছিল যে উনি মারা যাবে না, ওনার মারা যাওয়ার টাইম এখনো হয় নাই। মানে আমার ভেতরে আত্মবিশ্বাস বলতেছি, কারণ আমার বিশ্বাস যে এই লোক তো মারা যাওয়ার এখন কথা না, প্রধানমন্ত্রী মরবে না। আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, যে এইটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ আলাম। কিন্তু আমার কাছে আমি বললাম যে উনার উপরে সার্জারি হয়েছে, ঠিক আছে। আপনি জানেন মাওলানা এ কে এম ইউসুফের উপরে আমি ওনার মনে আমাকে দেখাইছি জেলখানায়, এখান থেকে এই পর্যন্ত ওনার কিন্তু পুরাটা ফাড়া। উপরে সার্জারি খুব বাড়াতো, আমি ইউটিউবে দেখছি যে ভয়ঙ্কর উপরে সার্জারি। আমি বললাম যে আমি অনেকে বললাম যে একটা শরীরের উপরে সার্জারি হইলো, আশা করি আল্লাহ ওনাকে বাঁচায় রাখবেন। আমার বিশ্বাস এই লোকটা প্রধানমন্ত্রী হবে। এটা আমার যুক্তি সব অনেকে একমত না হইতে পারে, আমার যুক্তি না, এটা কোনো এটা আমার বিশ্বাস, আমার সিক্স। ওনার ওই পতন পড়ে যাওয়া স্টেজ থেকে, এটা সিগনিফিকেন্ট, স্টেজ থেকে পড়ে গেছে 2 বার। এরপরে বসে উনি যে কথা বলছে, ওনার দেখবেন ওনার ভেতরে যে তেজ, অ্যাটাক হয়ে গেছে হার্ট, তারপর উনি যেভাবে কথা বলতেছেন যে ওনার ভেতরে, এটা প্রমাণ করে যে একজন রাষ্ট্রকে, একটা দেশকে একটা লোক কি পরিমাণের ওন করে, জনগণ কি পরিমাণ ভালোবাসে। আমরা তো এইরকম একজন লোকরে এই দেশের রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রনায়ক, মানে রাষ্ট্রনায়ক স্টেটম্যান বলতে যা বোঝায়, আমি কারোর সঙ্গে কম্পেয়ার করতেছি না, আমি সরি বিএনপি, আমি স্টেটম্যান বলতে যা বুঝি আমরা, তার মধ্যে একটা স্টেটম্যান হওয়ার মতো, রাষ্ট্রনায়ক হওয়ার মতো গুণাবলী আল্লাহ তাকে দিচ্ছেন। এবং আমার বিশ্বাস উনি হবেন ইনশাআল্লাহ। 15 সালে আমার বিয়ে হওয়ার পরে আমার যখন বেবি আসবে, তখন আমার যেহেতু ওয়াইফ এর মেরিট বড় আমেরিকা থাকে, ওরা আমেরিকার সিটিজেন, ওরা আমাদেরকে বললো তোমরা আমেরিকা চলে আসো। বাট ওরা আমাদের জন্য মানে পেপারসও পাঠাইছিল, বাট আমি রাজি হই নাই। তখনও আমি বলছি যে না, আমি দেশের বাইরে সেটেল হব না, আমার দেশের বাইরে সেটেল হওয়ার কোনো প্ল্যান। আমেরিকার এই অফার দেওয়ার পরেও কিন্তু আমি আমেরিকা যাই নাই। কিন্তু যখন আমি 15 সালে অ্যারেস্ট হইলাম, যখন আমার বাচ্চা হইলো, আমি জেলখানে থাকার পরে পুরো ফ্যামিলি একটা ট্রমাটাইজ হয়ে গেল। এরপরে 17 সালে যখন আবার অ্যারেস্ট হইলাম, মানে পরপর 3 বার, 13, 15, 17, 18 সালে যখন ওই ক্রস ফায়ারের ব্যাপারটা যখন জানাজানি হয়ে গেল যে আমার লাইফ থ্রেট, তখন আমার ওয়াইফ তো আর বসে থাকতে পারে না, কারণ সেও উচ্চশিক্ষিত সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে সেই করছে। সে তখন আমাকে বলল যে তুমি এখন আর এই দেশপ্রেম করে আমাদেরকে শেষ করে দিও না, তুমি দেশে থাকো, তোমার দেশপ্রেম করতে করতে তুমি শেষ হবা, আমরা সবাই শেষ হয়ে যাব। এই গভর্নমেন্ট কবে বিদায় নেবে আর কবে এই দেশটা তোমরা চলতে, তার তো কোনো গ্যারান্টি নাই। দেশ ভালো হলে তুমি আইসো, মানে আমাকে সবাই মিলে কনভিন্স করলো, আমার ফ্যামিলি সবাই মিলে, যে তুমি আমার মা, যে আমি দেশে চলে এলে ওনরা বেঁচে যায়। মানে আমার জন্য পুরো ফ্যামিলি টেনশন যে কখন আমার মা সারাক্ষণ কখন ই করে হয়। তো পরে পরে ও আইএলটিএস দিল, আইএলটিএস দিয়ে ও স্কিল মাইগ্রেশনে কানাডায় আবেদন করলো। আমরা কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করলাম, পিএটাকে বলা হয় পিআর। তো পরে এটা পিআর যখন কানাডায় যাওয়ার সবচেয়ে বৈধ ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার পিআর অ্যাপ্লাই করা, স্কিল মাইগ্রেশন যেটাকে বলে। ওই মেইন অ্যাপ্লিকেন্ট মেইনলি, কারণ আমি তো দৌড়ের উপরে আছে, আমার তো আইস করার টাইম নেই, ব্যবসা করি। আর তখন আমি তো আমার রেজিস্টার শেষ, তখন কি বললাম যে আমার বাসা ভাড়া টাকা নাই, উত্তরা চলে গেলাম। তখন আমার এক বন্ধু ছিল, সে এই স্টক রোডের ব্যবসা করে, ওর সাথে আমি ব্যবসা ইনভলভ। আমি তখন বুঝিও না কোনটা ওভেন কোনটা নিট, কি কাপড়। ও আমাকে বুঝাইলো এটা ওই নিট, এটা ওভেন। আমার এক কাজিনও ব্যবসা করে, ওদের সাহচর্যে আমি যেমন নতুন একটা ব্যবসার সুযোগ পাইলাম, আমি গার্মেন্টস এর ব্যবসা শুরু করলাম আস্তে আস্তে। তো এরপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে ফিলিপিনে, তারপর হচ্ছে ইরানে, মিডল ইস্টে, দুবাইতে, বিভিন্ন জায়গায় আমরা এই গার্মেন্টস এক্সপোর্ট করছি। তো
তো পরে যখন আমাদের অন্তর্ভুক্ত এর মধ্যে আবেদন, আপনি জানেন যে কানাডার এই প্রসেস লম্বা সময় লাগে, মানে আবেদন করার আগে ও আইএলটিএস করা লম্বা, আবার তার দুইটা বেবি, তখন আমার দুইটা বেবি নিয়ে এসে আইএলটিএস করা, এটাও তার জন্য চ্যালেঞ্জ নিয়েছিল। আবার আমার শাশুড়ি তখন অসুস্থ, ওনার কিডনি ডায়ালাইসিস চলতেছে, উনি মারা গেছেন ইতিমধ্যে, ওনার কিডনি ডায়ালাইসিস চলতেছে। তো আমাদের ফ্যামিলিতে তখন একদিকে আমার শাশুড়ি মৃত্যু সজ্জায়, দীর্ঘদিন তার কিডনি ডায়ালাইসিস চলে, আমার ওয়াইফ দুইটা বাচ্চা, সে আইএলটিএস করতেছে। মানে আমরা এবারে আমাদের সামাজিক ভাবে কোথাও মানে নাম বলা, আমি কাজের ওকে মানছে এই নামটা কোথাও বলতে পারতাম না। আমার নামটা আমি হাফ করে বলতাম রাকিব হাসান অথবা রাকিব আনসারি, আর কাজী শব্দ তো বলতাম না। ওই নামেই আমাকে আবার অ্যারেস্ট করার একটা রাস্তা খুলে দেবে। পুরো ফ্যামিলি জানতাম দেশের বাইরে, দেশে নাই। তো এইভাবে করে সময়গুলো গেছে। লাস্টলি যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ, যে আমাদের ওই কানাডা যে ও আবেদন করে রাখছিল এই স্কিল মাইগ্রেশন, ওটা আমাদের আবেদন গ্র্যান্ট হয় এবং আমরা পিআর পাই, আমাদের চিঠি আসে, তখন আমরা কানাডা চলে গেলাম আর কি। এর 23 সালে চলে যাই। আপনার কাছ থেকে অনেকগুলি বিষয় আমরা শুনলাম। একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক জীবনের যে ঘাত প্রতিঘাত, যে গত সরকারের আমলে প্রশাসনিক এবং রাজনৈতিক যে নিপীড়নের শিকার পারিবারিকভাবে আপনি হয়েছেন। তো এখন তো হচ্ছে আপনার কানাডাতে আছেন। কানাডাতে যে আপনার বৃহত্তর বাংলাদেশি কমিউনিটি আছে, তারা কি বাংলাদেশের রাজনীতি নিয়ে কেমন ভাবনা ভাবে, এবং সেখানে কি আপনি রাজনীতি চর্চা করতে পারছেন কিনা, বা আপনারা যেটাকে বলেন যে ইসলামিক দাওয়া চর্চা বা ইসলামিক টিচিংস এর চর্চা, সেটা কি করতে পারছেন কিনা? অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি কানাডাতে, ওইখানে অনেক বাংলাদেশি আছেন। ওইখানে আপনি কোন প্রভিন্সে থাকেন? আমি সাসকাচুয়ানে থাকি। আচ্ছা, সাসকাচুয়ান প্রভিন্স, সাসকাচুয়ান হলো সিটি। তো ওইখানে একটা সংগঠন আছে, তার নাম হচ্ছে মুসলিম সার্কেল অফ কানাডা। আচ্ছা আচ্ছা। এটি কানাডার সকল প্রভিন্সে আছে। তো এটা ওরা তো কোনো পলিটিক্যাল পার্টি না, কানাডাতে অন্য কোনো পলিটিক্যাল পার্টি নাই। এটা একটা চ্যারিটেবল সংগঠন, মানে এরা ইসলামিক কমিউনিটি অর্গানাইজেশন। হ্যাঁ, এটা মুসলিমদের নিয়ে কাজ করে। ওইখানে আপনি জানেন কানাডার দেশ শুধু বাংলাদেশি মুসলিম না ডিফারেন্ট? এইটা বেসিক্যালি বাংলাদেশের মধ্যে কাজ করে, যাতে ওইখানে ওই জানেন যে ওইটা একটা মানে ওটা তো ইসলামিক কোনো দেশ না। তো ওইখানে যে অনেক বাংলাদেশিরাই সোসাইটিতে বা নিজেদেরকে হারিয়ে যায়, ওখানে দিন, ধর্ম, ইসলাম, নামাজ, রোজা এগুলার পরে তারা মেনটেন করে না। এই সংগঠনের যেটা কাজ করে, যারা মুসলিমদের মধ্যে তারা যাতে দিনের ভেতরে থাকে, তারা যাতে আমলের মধ্যে থাকে, পরিবারের মধ্যে যাতে বন্ডিংস থাকে, এই কাজগুলো ওনারা করেন আর কি। তাতে প্যারেন্টিং তারা কাউন্সেলিং করেন। তারপর হচ্ছে যারা নতুন বাংলাদেশ ইমিগ্রেন্ট আসেন, তাদেরকে হেল্প করা, বাসা খুঁজে দেওয়া, ভাড়া নেওয়া, তাদের নতুন করে কর্মসংস্থান কোথায় যাবে, নতুন একটা স্টুডেন্ট যখন কানাডায় আসে তার কিভাবে সেটেলমেন্ট ওখানে হবে, তারা এই সকল বিষয়দেরকে হেল্প করেন। এবং ধর্মীয় মূল্যবোধ তারা যদি লালন করে, সেখানে আমি ওনাদের সাথে ওইখানে জড়িত। এবং আমি সাসকাটুন যে চ্যাপ্টার আছে, সেটার আমি সাসকাটুন সিটি ইস্টের আমি সেক্রেটারি দায়িত্ব পালন করছি এখন আর কি। ওখানে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানেও আমাদের কাজ আছে, ওখানে অনেক বাংলাদেশি মুসলিম যারা, মূলত বেসিক্যালি ওখানে পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিস নাই। ওখানে মূল কাজ হচ্ছে যে ধর্মীয় অনুশাসন গুলো তারা যাতে মেনে চলে, নতুন প্রজন্ম যাতে নষ্ট না হয়ে যায় বা অন্য ধর্মের দিকে যাতে তারা না চলে যায়, তাদেরকে মূল্যবোধের মধ্যে রাখা, মূল্যবোধের মধ্যে রাখা, বাবা মার প্রতি তাদেরকে মানে অনুশাসনের মধ্যে রাখার ব্যাপারে আমরা ওখানে কাজ করি। এবং আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপও করি, এবং বাংলাদেশের প্রতিও আমরা এদেরকে করি। ওখানে যারা জন্মগ্রহণ করে তারা তো আসলে ওই দেশের মতো, তাদেরকে আমরা বোঝাই তোমরা কিন্তু রুট বাংলাদেশে। তো বাংলাদেশের প্রতিও তাদের যেন দরদ থাকে, ভালোবাসা থাকে, বাংলাদেশের বংশোদ্ভূত তারা, তাদের পূর্বপুরুষ বাংলাদেশে, তারা যাতে এইটা অন করে, এই ব্যাপারে আমরা কাজ করি। ওখানে আমরা কালচারাল কাজ, বাংলাদেশের প্রতি বিভিন্ন দিবস পালন, এবং আমরা আপনারা জানেন যে 36 জুলাই ওখানে আমরা একটা এখানে যখন মুভমেন্ট শুরু তখন ওইখানে কিন্তু আমরা গড়ে তুলছি। আপনারা জানেন যে প্রবাসীরা কিন্তু বিভিন্ন দেশে এবং কানাডাতে ওই শহরের আন্দোলনটা বলতে আমাদের হাতে। মানে আমি নতুন গেলেও কিন্তু আমি তো বসে নাই, ওইখানে গিয়েও কিন্তু আমরা প্রতিবাদের মুখর ছিলাম। আমরা ওখানকার বাংলাদেশি কমিউনিটিকে দল মোবিলে বর্ডার বাইরে আমরা সবাইকে এনার্জি করছি, সবাই কাউকে বলতে করে আমরা কিন্তু ওইখানকার রাজপথে কিন্তু আমরা র্যালি করছি, যেটাকে ডেমনস্ট্রেশন করছি, মানে অনেক ধরনের প্রোটেস্ট যেটাকে বলে,
প্রটেস্ট করছে এবং সেখানে কানাডিয়ান ওই প্রভিন্সের এমপি প্রার্থী আমাদের প্রটেস্টে আসছেন, কথা বলছেন এবং ওইখানকার যে মেইন স্ট্রিম মিডিয়া এই জীবিত আমাদের নিউজ তখন আসছে এবং আমরা ওইখান থেকেও কিন্তু এই বাংলাদেশের যখন এই জুলাই মুভমেন্ট হয় ওইখান থেকে এই কানাডার ওই মুভমেন্টটার অর্গানাইজারের মধ্যে আমি একজন, আমরাই অর্গানাইজ করি এই মুভমেন্ট এবং আলহামদুলিল্লাহ এটা ব্যাপকভাবে ওখানে মুভমেন্ট এবং সেখানে কিন্তু আমি দেখছি যে সকল এখানে যেরকম ধরে ইনক্লুসিভ মানুষগুলো আসছিল উইদাউট এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বিএনপি জামাত আপনার অন্য দল সবাই ইভেন যারা আওয়ামী লীগ করে কিন্তু এই সমস্ত বছর ধরে তারাও কিন্তু আমাদের ওই মুভমেন্টে যারা মানে এরকম খারাপ আওয়ামী লীগ না, যারা এরকম ভদ্র সত্য খারাপ না আসলে, তারাও কিন্তু আমাদের এই মুভমেন্টের মধ্যে সামিল হয়েছে যে না আমরা তো এরকম আওয়ামী লীগ চাই না, ফ্যাসিজম তো আমরা চাই না, তো ওনরাও কিন্তু সামিল হয়েছে এবং ওইটা আমরা র্যান্ডম প্রোগ্রাম করতাম রেগুলার এই রাস্তায় আমরা এইটা মানে প্রটেস্ট গুলো কিন্তু আমরা ওখানে করেছি আলহামদুলিল্লাহ। জনাব কাজী রাকিব আনসারী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে অনেক কিছু শেয়ার করেছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনি আপনার স্টোরিতে ইনভাইট করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে এটা আমি প্রস্তুত ছিলাম না যে এরকম একটা ইন্টারভিউ হবে, তো আমি একদম যেভাবে আপনি প্রশ্ন করলেন আমি আমার অগোছালো ভাবেই কথাগুলো বললাম। জানি না এই কথাগুলো বলার পরে আমার কিভাবে দর্শকরা নেবে বা পজিটিভ হবে বা আমি জানি না, আমার হয়তো ফ্যামিলিকে বলবো তুমি এগুলো কেন বলতে গেলা বা তোমার এগুলো বলার কি দরকার ছিল, আমি জানি না। তারপর আমার কাছে মনে হলো যে না ঠিক আছে বলে দেই, আর এগুলো এই আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এক সময়ের বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের একজন নেতা কাজী রাকিব আনসারীর সাথে। অনেক কথা শুনেছেন আপনারা ওনার জীবনের এবং বিগত সরকারের সময়কার যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট ছিল তার কিছু চিত্র তার কাছ থেকে আমরা নতুন করে জেনেছি। ঢাকা কথাতে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের সাথে সব সময় থাকার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।